দেখেন আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে। জি স্যার। এইটা হচ্ছে আপনাদের সিলেবাস। আমি এখানে হচ্ছে দেখেন ইয়োলো হাইলাইট করা যেই টপিকগুলো আছে এগুলো হচ্ছে আমি আপনাদেরকে মিড টার্মের আগে আমি কভার করব। আর যেই টপিকগুলো হাইলাইট করা ছাড়া এই টপিকগুলো হচ্ছে মিড টার্মের পরে অন্য আরেকজন স্যার আপনাদেরকে এগুলা পড়াবেন আর কি। তো আমার টপিকগুলো হচ্ছে দেখেন প্রথমেই হচ্ছে আমি প্রপার্টিজ অ্যান্ড ইউজেস অফ অ্যাগ্রিগেট। আচ্ছা, অ্যাগ্রিগেট কি জিনিস বা মানে প্রপার্টি বলতে কি বুঝতেছেন? বৈশিষ্ট্য। আমরা আমাদের কনস্ট্রাকশনের কাজে বিশেষ করে হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে বা রোডস অ্যান্ড হাইওয়ে কনস্ট্রাকশনের কাজে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করি। এবং কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করি যদি আপনাদেরকে নর্মালি জিজ্ঞেস করি আপনারা প্রথমেই বলবেন যে স্যার আমরা হচ্ছে ইট, বালু, সিমেন্ট, তারপর কি রড। আমরা তো সবাই জানি আমরা কনস্ট্রাকশনের কাজে মেইনলি এই জিনিসগুলো ব্যবহার করি। এগুলার পাশাপাশি কনস্ট্রাকশনের কাজে আরও কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। তার মধ্যে একটা হচ্ছে টিম্বার বা কাঠ। কাঠও কিন্তু একটা আপনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বলতে পারেন আপনি কাঠকে। এর পাশাপাশি হচ্ছে লাইম আছে, মর্টার আছে, কনক্রিট আছে। তো মোটামুটি কনস্ট্রাকশনের কাজে আমরা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করি এগুলোর যে প্রপার্টি বা এগুলো কি আসলে কোন ম্যাটেরিয়ালটা ভালো কোনটা খারাপ, কোনটা আমরা ইউজ করব, ইউজ করার সময় কি নিয়ম মানতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে মিড টার্মের আগে চেষ্টা করব কভার করার জন্য। তো আমার প্রথম টপিকটা দেখেন যে প্রপার্টিজ অ্যান্ড ইউজেস অফ অ্যাগ্রিগেট। আচ্ছা, অ্যাগ্রিগেট মানে কি? অ্যাগ্রিগেট মানে হচ্ছে আপনি যখন কনস্ট্রাকশনের কাজে নর্মালি আমরা জানি যে আমরা কনক্রিট ব্যবহার করি, ঠিক আছে? আমরা যখন কোনো একটা বিম বা কলাম হচ্ছে কাস্টিং করি বা ঢালাই দেই আমরা কনক্রিট ব্যবহার করি। তো কনক্রিটটা আসলে কি দিয়ে তৈরি করে আমাকে কেউ কি বলতে পারবেন? একদম মানে ভুল হইলেও সমস্যা নাই যদি মানে মাটি দিয়ে। স্যার সিমেন্ট, বালু স্যার, মাটি পড়ে তারপরে স্যার। কংক্রিট স্যার। না, ইট, এই যে ব্রিক বা ইট, এই জি স্যার। ইটটা তৈরি করা হয় হচ্ছে মাটি পোড়ায়। জি স্যার ওইটাই। বাট কনক্রিট, এই যে কনক্রিট দেখতেছেন এই কনক্রিটটা তৈরি করার জন্য আমরা ব্যবহার করি, মনে করেন এই সি সমান সমান আমি হচ্ছে কনক্রিট ধরে নিলাম যে সি ইজ ইকুয়াল টু হচ্ছে আরেকটা সি প্লাস সি এ প্লাস এফ এ প্লাস ডাব্লিউ। মানে কি? মানে কনক্রিট সমান সমান হচ্ছে সিমেন্ট, এই সি এ মানে হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট, এই এফ এ মানে হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট, আর এই ডাব্লিউ মানে হচ্ছে ওয়াটার। ঠিক আছে? তার মানে আমরা কনক্রিট তৈরি করার সময় সিমেন্টের সাথে কোর্স অ্যাগ্রিগেট মিশাই, ফাইন অ্যাগ্রিগেট মিশাই, আর কি মিশাই? পানি মিশাই। ঠিক আছে? সিমেন্ট তো আমরা সবাই চিনি, কিন্তু এই যে বললাম কোর্স অ্যাগ্রিগেট আর ফাইন অ্যাগ্রিগেট মিশাই, এই দুইটা আসলে কি জিনিস? একটু আগে আমরা একটা টার্ম দেখছি না, অ্যাগ্রিগেট। ঠিক আছে? অ্যাগ্রিগেট হচ্ছে নর্মালি দুই রকমের হয়, একটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট, একটা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট। যেই অ্যাগ্রিগেটগুলা সাইজে বড় এগুলাকে বলে হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট, আর যেই অ্যাগ্রিগেটগুলা সাইজে ছোট এগুলাকে বলে হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট। তাহলে অ্যাগ্রিগেট আসলে কি? আপনি দেখবেন যে কনক্রিট তৈরি করার সময় সিমেন্ট, বালি এগুলোর সাথে হচ্ছে আপনার ইটের সুরকি বা ইটের খোয়া মিশায়, ইটের ভাঙা, এগুলাকে বলে হচ্ছে গিয়ে ব্রিক চিপস। স্যার ইটগুলোকে ভেঙে একদম বালুর মতো করে ফেলে এগুলো স্যার। না, ইটগুলাকে বালুর মতো করে ফেলে এগুলাকে বলে হচ্ছে সুরকি। অনেক সময় রাবিশ যে বলে স্যার এগুলো কোনগুলো? বুঝিনি, আরেকবার বলেন। স্যার রাবিশ। রাবিশ হচ্ছে আপনার মানে যেই ইটগুলা হচ্ছে দেখা যাচ্ছে যে ভালো না, থার্ড ক্লাস ইট, ওই ইটগুলাকে ভেঙে আপনার এরকম ছোট ছোট পিস পিস করে, বা আপনার মনে করেন যে একটা পুরানো বিল্ডিং আছে, ওই পুরানো বিল্ডিংটা আপনি ভেঙে নতুন একটা বিল্ডিং তৈরি করবেন। ওই পুরান বিল্ডিংটাকে ভাঙার পরে ওই পুরান বিল্ডিংটার মধ্যে কিছু কনক্রিট আপনার রিসাইকেল করে হচ্ছে আবার এগুলো ইউজ করে। তো ওই পুরান বিল্ডিং ভাঙার পরে আমরা যেই আপনার বালি বা হচ্ছে গিয়ে কনক্রিটগুলো পাচ্ছি এগুলাকে হচ্ছে গুঁড়া গুঁড়া করে আমরা আবার নতুন একটা বিল্ডিং তৈরি করতে ব্যবহার করতে পারি। ওই পুরান বিল্ডিং এর ওই অংশগুলোকে হচ্ছে রাবিশ বলে। ওকে স্যার। স্যার আচ্ছা, পুরান ইটগুলা ব্যবহার করা তো আমাদের জন্য অনেক ঝুঁকি। ঝুঁকি না, পুরান ইটগুলা ব্যবহার যদি আপনি করতে পারেন তাহলে হচ্ছে এখানে অনেক মানে কাহিনী আছে কেন ব্যবহার করব।
কারণ আপনি যদি পুরান ইট ব্যবহার করেন বা আপনি যদি পুরান কংক্রিট ব্যবহার করেন, আপনার কিন্তু নতুন করে আর সিমেন্ট ব্যবহার করা লাগতেছে না, আপনি সিমেন্টের চাহিদা কমাইতে পারতেছেন। এখন সিমেন্টের চাহিদা আমি কমাবো কেন? কারণ হচ্ছে সিমেন্ট যখন তৈরি হয় ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ইমিশন হয়। নর্মালি বলা হয় যে 1 টন সিমেন্ট প্রডিউস করতে 1 টন কার্বন ডাইঅক্সাইড আপনার বাতাসে নির্গত হয়। তাহলে আপনি চিন্তা করেন যে সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে বাতাসে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হচ্ছে বা ইমিশন হচ্ছে। তো আপনি যদি সিমেন্ট এভাবে তৈরি করতেই থাকেন, আপনি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি করবেন? বাড়াইতেই থাকবেন। তো এটা কি পরিবেশের জন্য ক্ষতি না? জি স্যার। তো আপনি যদি সিমেন্টের প্রোডাকশনটা কমাইতে পারেন বা সিমেন্টের চাহিদাটা কমাইতে পারেন, তাহলে হচ্ছে আপনার বাতাসে কার্বন ডাইঅক্সাইডও কম নির্গত হবে। তো সিমেন্টের চাহিদা কমাইতে আমি কিভাবে পারি? আমি যদি অলরেডি আমার যে বিল্ডিংটা আছে পুরান বিল্ডিং, ওই পুরান বিল্ডিংটা ভেঙে ওইখান থেকে যে আমি কনক্রিটগুলো পাবো, এগুলো যদি আমি রিসাইকেল করে আবার পুনরায় ব্যবহার করতে পারি, তাইলে আমার সিমেন্টের চাহিদা আসলে কমানো সম্ভব। ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে তাহলে বুঝতে পারছি যে অ্যাগ্রিগেট হচ্ছে মেইনলি 2 রকমের। একটা হচ্ছে কি কোর্স অ্যাগ্রিগেট, একটা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট। কোর্স অ্যাগ্রিগেট হচ্ছে আপনার ইটের ভাঙা বা হচ্ছে গিয়া পাথর ভাঙা, যেগুলো একটু সাইজে বড় বড় অ্যাগ্রিগেট, এগুলোকে বলা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট। তাহলে ফাইন অ্যাগ্রিগেট কোনটা? এই যে বালি, যেটা হচ্ছে পাউডার ফর্মে থাকে। বালি দেখতে কি একদম পাউডারের মতো না? জি স্যার। ছোট মানে একদম যেটা মিহি টাইপের বা পাউডার ফর্মে থাকে, এটাকে বলা হচ্ছে তাইলে কোন ধরনের অ্যাগ্রিগেট? এটাকে বলা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট। ফাইন এগ্রিগেট। আর সাথে হচ্ছে পরিমাণ মতো পানি, মানে কতটুকু পানি, বা এই যে বললাম পরিমাণ মতো পানি, তো কতটুকু পানি আসলে মিলাবো বা কতটুকু ফাইন এগ্রিগেট নিব, কতটুকু কোর্স এগ্রিগেট নিব, কতটুকু সিমেন্ট নিব, এগুলো হচ্ছে আমরা মানে আমাদের একটা টপিক আছে, এই যে দেখেন কনক্রিট মিক্স ডিজাইন। ঠিক আছে, যে আমরা কনক্রিট তৈরি করার সময় কোন জিনিসটা আসলে কত অনুপাতে মিশাবো, তো এইটার হচ্ছে একটা ডিজাইন আছে। আমরা এই ডিজাইনটা আমি আপনাদেরকে মানে আমি হয়তো মিড টার্মের আগে আমি আপনাদের সাথে জিনিসটা মানে পড়াবো আর কি। আচ্ছা, স্যার তাহলে স্যার এগ্রিগেট বলতে মূলত ইটের ভাঙা এরকম টাইপের বোঝায় না? হ্যাঁ, অ্যাগ্রিগেট বলতে হচ্ছে আপনার সিমেন্ট আর হচ্ছে না পানি, বোঝায় মনে হয়। সিমেন্ট আর পানি বাদে আপনি যে হচ্ছে গিয়া বালি বা হচ্ছে গিয়া ইটের খোয়া ইউজ করবেন, এই সব কিছুই হচ্ছে অ্যাগ্রিগেট। ঠিক আছে? স্যার স্যার এগ্রিগেটের বাংলা কি মেনলি দানা বোঝায়? অ্যাগ্রিগেটের বাংলা দানা বুঝায় না। আপনার অ্যাগ্রিগেটের বাংলা কি? অ্যাগ্রিগেটের বাংলা হচ্ছে আমি আসলে শিওর না, অ্যাগ্রিগেটের বাংলা আমাকে দেখতে হবে। মানে নর্মালি আমরা অ্যাগ্রিগেট বলি। ঠিক আছে? আপনারাও অ্যাগ্রিগেটই বলবেন হয়তো। এটা আসলে মানে ভালো কোনো বাংলা আছে কিনা আমার জানা নেই। আচ্ছা, এরপর দেখেন যে আমরা তো দেখলাম যে আমরা প্রপার্টিজ এন্ড ইউজেস অফ অ্যাগ্রিগেট, মানে এই অ্যাগ্রিগেটের বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের যে প্রপার্টিগুলো আছে, মানে প্রপার্টি 2 রকমের আজকে আমরা দেখব। এই প্রপার্টিগুলা বা অ্যাগ্রিগেটগুলো আমরা কোথায় ব্যবহার করি, এই জিনিসগুলো দেখব। তারপর হচ্ছে ব্রিক। অলরেডি তো একজন বললো যে মানে ইট কেমনে বানায়, মাটি পোড়ায় বানায় না? জি স্যার। এই ব্রিক কিভাবে তৈরি করে, কয় ধরনের ব্রিক আছে, আপনি ব্রিক দেখে কিভাবে বুঝবেন যে এটা আসলে কেমন ব্রিক, মানে ব্রিকের কোয়ালিটি আসলে কিরকম, এটা বোঝার উপায়গুলা কি কি, এগুলো হচ্ছে আমরা এই ব্রিক চ্যাপ্টারটার মধ্যে কভার স্যার করব। এগ্রিগেটের একদম প্রপার বাংলা হচ্ছে সমষ্টি বা সমবায়, মোট পরিমাণ, যোগফল, আমরা একদম ডিকশনারি অনুযায়ী। নর্মালি মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ না, আমরা হচ্ছে জি স্যার। নর্মালি অ্যাগ্রিগেট বলতে বুঝি যে একত্রিত অবস্থায় থাকা কোনো কিছু, জি অ্যাগ্রিগেটেড স্যার। অবস্থায় থাকা। এখন এইখানে হচ্ছে আপনি অ্যাগ্রিগেট বলতে আসলে মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে সিমেন্টের সাহায্যে যেই জিনিসগুলোকে একত্রিত করি, কনক্রিট জি তৈরি স্যার। করার সময় সিমেন্টের সাহায্যে যেই জিনিসগুলোকে আমরা একত্রিত করি, আপনার ইট আর বালি আপনি যদি একসাথে রাখেন, তারা কি একসাথে থাকবে? না স্যার। তারা না আলাদা স্যার, হয়ে যাবে। সিমেন্ট। সিমেন্টটা হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়াল। আপনারা মনে করেন দুইটা জিনিস জোড়া লাগানোর সময় আমরা সুপার গ্লু বা আঠা ইউজ করি না? জি স্যার। এই সিমেন্টটা হচ্ছে এখানে এই আঠা বা বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। তো এই সিমেন্টের সাহায্যে আপনি একটা কংক্রিট তৈরি করার সময় বাকি যে ম্যাটেরিয়ালগুলোকে একত্রিত করে রাখতেছেন, এইগুলাকে হচ্ছে আমরা নরমালি অ্যাগ্রিগেট বলি, যেগুলো হচ্ছে একত্রিত হয়ে থাকতেছে। আচ্ছা, তারপর দেখেন যে আমরা অ্যাগ্রিগেট তৈরি করার মানে কংক্রিট তৈরি করার সময় সিমেন্ট ব্যবহার করি। সিমেন্ট হচ্ছে মানে 2 রকম আছে। এই সিমেন্ট সম্পর্কেও আমরা আমাদের এই কোর্সে দেখব যে মানে কোন সিমেন্ট কিভাবে তৈরি করে বা কোন সিমেন্টের ইনগ্রেডিয়েন্টস গুলা কি কি। তারপর হচ্ছে স্যান্ড, বালি সম্পর্কে আমরা দেখব কয় রকমের বালি আছে, বালির একটা বৈশিষ্ট্য আছে এফএম, ফাইনেস মডুলাস, ওটা কি জিনিস আমরা দেখব, ওটা কিভাবে বের করে দেখব। লাইম, আগেরকার দিনে যখন হচ্ছে আপনার সিমেন্ট অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে, তখনকার দিনে হচ্ছে কনস্ট্রাকশনের কাজে লাইম ব্যবহার করা বা চুন ব্যবহার করতো। এটা কি আপনারা জানেন সবাই? না স্যার। না স্যার। এটা জানেন না? আচ্ছা,
মানে আপনাদের যাদের হচ্ছে বাসায় দেখবেন যে অনেক বয়স্ক মানুষ আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে মানে ওনাদের সময় বিল্ডিং তৈরি করার সময় সিমেন্ট ব্যবহার করা হয়েছিল নাকি চুন বা লাইম ব্যবহার করা হয়েছিল, দেখবেন যে বলবে লাইম ব্যবহার করা হইতো, চুন ব্যবহার করা হইতো। ইন্ডিয়াতে আপনার এরকম অনেক জায়গায় যেখানে হচ্ছে অনেক পুরানো স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচার গুলাতে হচ্ছে আপনার এরকম লাইম ব্যবহার করে তৈরি করা হয়েছে। তো স্যার চুন তো ব্যবহার করা হয় স্যার ওয়ালে, স্যার ওই যে ইয়া করার আগে, মালে রং তো করার একটা আগে। হচ্ছে আমরা বলি যে চুন কাম করছে, আমরা বাংলায় বলি যে রং করার জি আগে স্যার। হচ্ছে চুন কাম করে তারপর রং ইউজ করে। বাট লাইম বা চুন হচ্ছে এক ধরনের বাইন্ডিং ম্যাটেরিয়াল যেটা হচ্ছে সিমেন্টের মতোই কাজ করে, কিন্তু সিমেন্ট হচ্ছে কি চুনের চাইতে আরো ভালো বাইন্ডিং ম্যাটেরিয়াল। তো আপনি আগেরকার দিনে যখন মানে আপনার সিমেন্ট অ্যাভেলেবেল ছিল না বা সিমেন্টের কনস্ট্রাকশন কস্ট, সরি কনস্ট্রাকশন কস্ট না, সিমেন্টের প্রোডাকশন কস্ট অনেক বেশি ছিল, তখন হচ্ছে সিমেন্টের পরিবর্তে লাইম বা চুন ব্যবহার করা হইতো। এখনো আমরা চুন ব্যবহার করি, মানে সবখানে তো আর সিমেন্ট ব্যবহার করার দরকার নাই। আপনি যদি কনস্ট্রাকশন কস্ট কমাইতে চান, আপনি অনেক জায়গায় লাইম ব্যবহার করে সিমেন্টের রিপ্লেসমেন্ট হিসেবে আপনি লাইম ব্যবহার করতে পারেন বা চুন ব্যবহার করতে পারেন। তো চুন আমরা কিভাবে ব্যবহার করব বা কয় ধরনের চুন আছে, কোন চুনটা আমরা ব্যবহার করব, কোনটা ব্যবহার করব না, এই চুন কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করার সময় কি কি জিনিস মাথায় রাখতে হবে, আমরা এগুলো দেখব। তো স্যার চুনকে যদি আমরা সিমেন্টের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করি, এটা কি স্যার অ্যাকুরেটলি কাজ করবে, মানে সিমেন্ট যতটুকু পারফেক্টলি কাজ করে? না, করবে না। বাট কিছু তাহলে কিছু স্যার ক্ষেত্রে আমি আলটিমেটলি আমার কনস্ট্রাকশনের ক্ষতি হবে না? না, কিছু কিছু জায়গায় আমি চাইলে চুন ব্যবহার করতে পারি। আমি তো সব জায়গায় চুন ব্যবহার করব না, কিছু কিছু জায়গায়। ঠিক আছে, আমি তো জি বললাম জি যে কিছু কিছু জায়গায় আমি ব্যবহার করব, এবং এই কিছু কিছু জায়গা বা কোন কোন ক্ষেত্রে আমি আসলে চুন ব্যবহার করতে পারবো আর কোন কোন ক্ষেত্রে আমি চুন ব্যবহার করতে পারবো না, আমাকে সিমেন্ট ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো যখন আমরা সিমেন্ট বা লাইম এই টপিকগুলো পড়বো, আপনারা জি নর্মালি খুব সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে মর্টার পড়বো। মর্টার কি জিনিস? মর্টার হচ্ছে দুইটা ইট যখন আমরা জোড়া লাগাই, দেখবেন যে রাজমিস্ত্রিরা হচ্ছে ইটের উপরে এক ধরনের সিমেন্টের পেস্ট ইউজ করে, তারপরে আরেকটা ইট বসায় চাপ দেয়। কখনো দেখছেন দেয়াল যখন গাঁথনি জি করে? স্যার, দেখছি। জি স্যার। এখন জি স্যার, আপনি দেখা চাইলে দেয়ালের গাঁথনি কনক্রিট দিয়েও করতে পারেন, ঠিক আছে, কিন্তু কনক্রিট তৈরি করতে আপনার খরচ বেশি হবে, কিন্তু মর্টার তৈরি করতে খরচ কম হবে। তা আপনি আমাকে বলেন যে যেই জায়গায় আপনি মর্টার ব্যবহার করে দুইটা ইট জোড়া লাগাইতে পারতেছেন, সেই জায়গায় কি আপনার মানে দুইটা ইট জোড়া লাগানোর জন্য কনক্রিট ব্যবহার করে খরচ বাড়ানোর কোনো দরকার আছে? না স্যার। আচ্ছা, তো এই মর্টার হচ্ছে নর্মালি আমরা দুইটা ইট জোড়া লাগাইতে বা দেয়াল যে প্লাস্টার করে, হুম। দেয়াল রং করার আগে প্লাস্টার করতে দেখছেন কখনো? জি স্যার, দেখছি। মানে দেয়ালটাকে মসৃণ করে একটা সিমেন্টের জি প্রলেপ দিয়ে। স্যার, এইটা আগে হচ্ছে সিমেন্ট দিয়ে পুরোটাকে একদম স্মুথ করা হয়। স্মুথ করে, মানে সহজ বাংলায় বললে হচ্ছে আমরা গ্রাম মানে গ্রামে যাদের বাড়ি তারা তো দেখছেন যে মানে মাটি, আমাদের যে আস্তর করে স্যার। গ্রামে যে মাটির ফ্লোর আছে, এই ফ্লোরটাকে হচ্ছে পানি দিয়ে গ্রামের মানে মুরব্বীরা লেপে না, আমরা বলি না যে লেপে সমান জি করে, স্যার, ঘর লেপে। ঘর লেপে, গ্রামে একটা কথা আমরা জি প্রায় স্যার। শুনি। তো গো আপনার দিয়ে এই লেপেছে। মর্টার ইউজ করে দেয়ালগুলাকে কাইন্ড অফ হচ্ছে লেপা হয়, মানে কি দেয়ালগুলাকে সমান করা হয়। মানে সমান করলে কি হবে, দেয়ালের সারফেসটা যদি মসৃণ হয়, আমি খুব সহজে রং করতে পারবো, আমার রংটা হচ্ছে জি স্যার। বসবে বা রং দেখতেও ভালো টেকসই লাগবে, হবে। তাই তো? জি স্যার। আচ্ছা, তো এই মর্টার কিভাবে তৈরি করে বা মর্টার আমরা কোন জায়গায় ব্যবহার করি, এই জিনিসগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে কনক্রিট, সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের, মানে সবচাইতে বেশি ব্যবহৃত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট। ঠিক আছে, এই কনক্রিট আমরা কিভাবে আমরা যে বিল্ডিং এ বসে আছি, আপনারা এখন আপনাদের বাসায় বসে আছেন, আপনাদের বাসায় মানে আপনাদের পুরো বিল্ডিংটাই আসলে কিসের তৈরি? কনক্রিটের তৈরি, ঠিক আছে। এই কনক্রিটের মিক্স ডিজাইন, মানে এই কনক্রিট তৈরি করতে আমি সিমেন্ট কতটুকু মিশাবো, কতটুকু কোর্স অ্যাগ্রিগেট মিশাবো, কতটুকু ফাইন অ্যাগ্রিগেট মিশাবো, কতটুকু হচ্ছে ওয়াটার বা পানি মিশাবো, এই জিনিসটা বা এই রেশিওগুলা বা এই অনুপাতগুলা ঠিক করাকে বলে হচ্ছে কনক্রিটের মিক্স ডিজাইন। ঠিক আছে, তো এটা একটা মানে বড় একটা ম্যাথ আছে, একটা ম্যাথ মানে ম্যাথমেটিক্যাল ডিজাইন করে হচ্ছে জিনিসটা বের করা হয়। তো আমরা এই ম্যাথটাও ইনশাল্লাহ আপনাদের সাথে মানে চেষ্টা করব দেখার, আপনাদেরকে মানে শেখানোর জন্য। এরপর হচ্ছে অ্যাডমিক্সচার। অ্যাডমিক্সচার কি জিনিস? অনেক সময় এই কনক্রিট তৈরি করার স্যার কংক্রিটের জায়গাটা স্যার আরেকটা বার একটু বলেন। মানে কনক্রিট হচ্ছে অনেকগুলা জিনিসের একটা কম্বিনেশন। কনক্রিট কিন্তু কোনো একটা আপনার মানে মৌলিক পদার্থ না, কনক্রিট হচ্ছে একটা যৌগিক পদার্থ। ঠিক আছে, মানে ছোটবেলায় আমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ বা মৌলিক রং মানে এরকম যৌগিক রং পড়ছি না? জি স্যার। মৌলিক রং কোনগুলা? যেগুলো হচ্ছে আপনার অন্য যেগুলো কোনো একটা রঙের সিঙ্গেল। কম্বিনেশন না। যেমন কি কি কালার আছে আপনার? লাল, লাল, সবুজ, এগুলো হচ্ছে মৌলিক রং।
বাট কালো। আপনি যদি লাল আর সবুজ একসাথে মিশান তাহলে আপনি কোন রংটা পাবেন? কালো রংটা পাবেন না? জি স্যার। মানে ছোটবেলায় আমরা পড়ছি এগুলা। তো আপনি মানে এখন এই কনক্রিট হচ্ছে এক ধরনের একটা যৌগিক পদার্থ, মানে হচ্ছে আপনি অনেকগুলা মৌলিক পদার্থ যদি একসাথে মিশান আপনি কনক্রিট পাবেন। তো কনক্রিট আমরা কি কি মিশাইলে পাবো? কনক্রিটের মূল উপাদান হচ্ছে সিমেন্ট। ঠিক আছে, আমাদেরকে সিমেন্ট মিশাইতে হবে। সিমেন্টের সাথে থাকবে কি? কোর্স অ্যাগ্রিগেট। কোর্স অ্যাগ্রিগেট বলতে আমরা কি বুঝি? ব্রিক চিপস বুঝি বা স্টোন চিপস বুঝি, পাথর ভাঙা অথবা হচ্ছে ইট ভাঙা। ইটের ভাঙা, ঠিক আছে, তার সাথে কি মিশাবো? ফাইন অ্যাগ্রিগেট মিশাবো। ফাইন পানি অ্যাগ্রিগেট কি? বালি বালি। অথবা সুরকি। মনে করেন এমন একটা জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে যেখানে বালি অ্যাভেলেবেল নাই কিন্তু ইট অ্যাভেলেবেল আছে, মানে আপনি খুব সহজে চাইলে ইট জোগাড় করতে পারতেছেন কিন্তু আপনি বালি মানে অনেক টাকা খরচ করলেও আপনি বালি ওইখানে ম্যানেজ করতে পারতেছেন না। আপনার তো কনস্ট্রাকশনের কাজ কন্টিনিউ করতে হবে। আপনি ওইখানে যেটা করতে পারেন, বালির পরিবর্তে ইট ভেঙে, ওই দেখবেন অনেক সময় ইট একদম সুরকি গুঁড়া করে গুঁড়া দিয়ে করে দিতে ফেলে, ইটের গুঁড়া, এটাকে বলা হচ্ছে সুরকি। আপনি বালির পরিবর্তে ফাইন অ্যাগ্রিগেট হিসেবে কি ব্যবহার করতে পারেন সেসব জায়গায় যেখানে বালি অ্যাভেলেবেল নাই? এই সুরকি সুরকি ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, তো এটা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট এবং এর সাথে আমরা কি মিশাচ্ছি? পানি বা ওয়াটার, পানি। পরিমাণ মতো পানি। দেখবেন যে মানে বিভিন্ন হচ্ছে রান্নার যে প্রোগ্রামগুলো টিভিতে দেখায়, বলে না যে আপনার 2 চামচ মানে 2 টেবিল স্পুন তেল দিতে হবে, তারপর হচ্ছে 2 চামচ লবণ দিতে হবে, বা এরকম 2 চামচ পানি দিতে হবে। মানে পরিমাণগুলো বলে দেয় না যে কোন জিনিসটা কত চামচ বা কত টেবিল স্পুন বা কত টি স্পুন দিতে হবে। মানে রেসিপি, জি যেটা স্যার। খাবারের একটা রেসিপি থাকে না, তো কনক্রিটের একটা রেসিপি আছে যে আপনি কতটুকু সিমেন্ট দিবেন, কতটুকু কোর্স অ্যাগ্রিগেট দিবেন, কতটুকু ফাইন অ্যাগ্রিগেট দিবেন, কতটুকু পানি দিবেন। এই কনক্রিটের রেসিপিটাকে আমরা বলি হচ্ছে কনক্রিটের মিক্স ডিজাইন। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন যে অ্যাড মিক্সচার। আমরা ছোটবেলায় মানে কেমিস্ট্রিতে হচ্ছে বিক্রিয়া পড়ার সময় প্রভাবক বা ক্যাটালিস্ট একটা জিনিস পড়ছিলেন। জি স্যার। এই প্রভাবকের কাজ কি? রাসায়নিক বিক্রিয়ার গতি ত্বরান্বিত করা বা হ্রাস করা। বিক্রিয়ার গতিকে দ্রুত করা। হ্যাঁ, মানে রাসায়নিক বিক্রিয়ার গতিকে হচ্ছে গিয়ে সে কি করে, মানে কেমিক্যাল বাড়াইতেও রিঅ্যাকশনের পারে, স্পিডকে আবার বাড়াইতেও পারে, কমাইতেও কমাইতেও পারে। পারে। এটা হচ্ছে ক্যাটালিস্টের কাজ। তো এই এবং অ্যাডমিক্সচারের বিক্রিয়া শেষে অপরিবর্তিত অবস্থায় বেরিয়ে আসে। এবং বিক্রিয়া শেষে সে অপরিবর্তিত অবস্থা থাকে, সঠিক। মানে এটা হচ্ছে আমরা ছোটবেলায় প্রভাবক পড়ছিলাম কেমিস্ট্রিতে। জি স্যার। এখন এই যে দেখেন গত সেমিস্টারেও পড়া হয়েছে স্যার। গত সেমিস্টারেও পড়ছেন, মানে জি ইঞ্জিনিয়ারিংও স্যার। আমাদেরকে 1-1 কেমিস্ট্রি পড়তে হয় বা 1-2 কেমিস্ট্রি পড়তে হয়। আচ্ছা দেখেন, জি স্যার। এখন এই যে অ্যাডমিক্সচার, এই অ্যাডমিক্সচারের কাজটা হচ্ছে অনেকটা ক্যাটালিস্টের মতো বা প্রভাবকের মতো। ঠিক আছে, মানে আপনি যখন সিমেন্ট কখনো মানে মিশাইতে দেখছেন, সিমেন্ট মানে কনক্রিট যখন তৈরি করে সিমেন্ট গুলো দেখবেন যে সিমেন্ট বালি মিশায় এরকম মাটির উপরে ছড়াই দিয়ে একটা গর্তের মতো করে, গর্তের মধ্যে পানি ঢেলে, মানে পানি ঢেলে। জি স্যার। জি স্যার। পানি ঢালা রাজ- সিমেন্ট গুলা। রাজমিস্ত্রিরা যখন কাজ করে, কাজ করতে দেখছেন জি স্যার। মানে মগে করে করে অল্প অল্প করে পানি যোগ করে, মানে ফার্স্টে কি করে সিমেন্টের বালি মিশায় হাত দিয়ে একটা গর্ত করে মাঝখানে, জি ওই স্যার। গর্তের মধ্যে অল্প অল্প করে পানি দেয়, তারপর হচ্ছে হাত দিয়ে পানি দেয়। মিশায় বা আপনার কোন একটা যন্ত্র দিয়ে মিশায়, যাই হোক। এই সিমেন্ট যখন পানির সাথে মানে আপনার বিক্রিয়া করে এটাকে হাইড্রেশন রিঅ্যাকশন বলে। আমরা দেখবো মানে আজকে জাস্ট ইন্ট্রোডাকশন, তো একটু জাস্ট নর্মাল কথাবার্তা বলতেছি আর কি, গল্পের মতো করে। তো সিমেন্ট হচ্ছে আপনার একটা রিঅ্যাকশন করে পানির সাথে, রিঅ্যাকশন করে সিমেন্ট আস্তে আস্তে কি হয়, শক্ত হয় না? জি স্যার। সিমেন্ট হচ্ছে জমাট বাঁধে। এখন এই যে সিমেন্টটা জমাট বাঁধতে একটা সময় লাগতেছে, কোনো কোনো সময় আমার দরকার হচ্ছে আমি এই জমাট বাঁধার সময়টাকে বাড়াই দিব, মানে সিমেন্টটা হচ্ছে আস্তে আস্তে জমাট বাঁধবে। আবার কোনো কোনো সময় আমার দরকার হচ্ছে সিমেন্টটাকে আমি তাড়াতাড়ি জমাট বাঁধাবো, মানে সিমেন্ট হচ্ছে খুব তাড়াতাড়ি জমাট বেঁধে শক্ত হয়ে যাবে। তো এখন এই যে আমি সিমেন্টের নর্মাল সেটিং টাইম বা সিমেন্টটা নর্মালি শক্ত হইতে যতক্ষণ সময় লাগে, এইটাকে যে আমি পরিবর্তন করে হয় শক্ত হওয়ার সময়টাকে বাড়াচ্ছি বা সিমেন্টের জমাট বাঁধার সময়টাকে আমি কমাচ্ছি, এইটা আমি করতে পারি কার সাহায্যে? অ্যাডমিক্সচারের সাহায্যে। অ্যাডমিক্সচারের সাহায্যে। আচ্ছা, আবার অনেক সময় হচ্ছে আপনার এই কনক্রিট তৈরি করার সময় নরমালি মনে রাখবেন যে কোনো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের মধ্যে বা যে কোনো কোনো কিছুর মধ্যে যদি বাতাস থাকে ব্যাপারটা আসলে ভালো না। যদি বাতাস ঢুকে যায়, চিন্তা করেন যে আপনার কাছে একটা হচ্ছে চানাচুরের বয়ম আছে, আপনি হচ্ছে চানাচুরের বয়মের মুখটা হচ্ছে অনেকক্ষণ খুলে রাখছেন, তো ওই বয়মের মধ্যে কি বাতাস ঢুকবে না? জি স্যার। চানাচুরগুলো কি হবে? ড্যাম হয়ে যাবে, বা আমরা যেটাকে খাঁটি বাংলায় কি বলি, পোতায় যাবে, নষ্ট হয়ে যাবে। জি স্যার। মানে ড্যাম হয়ে যায়, এরপর আর খাইতে ভালো লাগে না। তো যদি আপনার এরকম কোনো মানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের মধ্যে বাতাস ঢুকে, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের জন্য ব্যাপারটা আসলে ভালো না, কারণ হচ্ছে আপনার ওই বাতাসগুলো হচ্ছে ওই ম্যাটেরিয়ালের মধ্যে ভয়েড বা মানে আপনার গ্যাপ খালি গ্যাপ শূন্যস্থান সৃষ্টি তৈরি করে, করে।
শূন্যস্থান তৈরি করে, সঠিক, মানে ভয়েড মানে হচ্ছে শূন্যস্থান। জি এই স্যার। শূন্যস্থানগুলো আসলে আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের জন্য ভালো না, কিন্তু কোনো ক্ষেত্রে আমি মানে চাবো যে আমার কনক্রিটের মধ্যে বা আমার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ বাতাস যেন ঢুকতে পারে। এটা কেন চাবো আমি? কারণ এই বাতাসটা হচ্ছে আপনার ওই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের চারপাশে একটা লেয়ার ক্রিয়েট করবে, যেই লেয়ারটা বাইরে থেকে আর বাতাসকে ঢুকতে দিবে না। কথা কি বুঝছেন? জি স্যার। মানে তো এই উদ্দেশ্যে কোনো সময় আমি আমার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কনক্রিট যখন আমি তৈরি করব, আমি চাবো যে আমি জোর করে মানে অল্প কিছু পরিমাণ বাতাস কনক্রিটের মধ্যে যেন ঢুকতে পারে। তো এই জিনিসটা এনশিওর করার জন্য আপনার এই অ্যাডমিক্সচার ইউজ করা হয়। ঠিক আছে? তো এই অ্যাডমিক্সচার কত রকমের হয়, অ্যাডমিক্সচারের ব্যবহার কি, মানে কোন অ্যাডমিক্সচারটা আসলে কি কাজ করে, এগুলো আমরা এই টপিকটাতে দেখব। আচ্ছা, এর পাশাপাশি আরেক ধরনের আপনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হচ্ছে উড বা কাঠ। জি স্যার। আমরা যখন কাঠ মানে কাঠ ফার্নিচার তৈরির ক্ষেত্রে ব্যবহার করি বা অ্যাজ এ হচ্ছে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে না, জি স্যার। তখন আমরা এটাকে বলবো উড। কিন্তু যখন আমরা হচ্ছে কাঠ কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করবো, একটা বিল্ডিং এর মানে পার্ট হিসেবে ব্যবহার করব, এটাকে তখন আমরা বলবো হচ্ছে টিম্বার। মনে থাকবে? জি স্যার। দুইটা কিন্তু সেম জিনিস। হুম। গ্রাম দেশে দেখবেন যে আপনার ঘর করার সময় কাঠের তক্তা বা এরকম উপরে কাঠের চিকন মানে বিমের মতো ইউজ করে। গ্রামে হুম, কখনো দেখছেন বাড়ি তৈরি করার সময়? জি স্যার, এগুলাকে তীর বলে, তীর। আমি কি বলে জানি না, কিন্তু এটা জানি যে গ্রামে হচ্ছে আপনার একতলা যে মানে বিল্ডিং গুলো আছে বা একতলা যে টিনের ঘর আছে, ওই ঘর তৈরি করার সময় কাঠের জি স্যার, এরকম দেয় চিকন জি স্যার। বিমের মতো কাঠের কিছু মানে আপনার মেম্বার ইউজ করে বা কাঠের কিছু স্ট্রাকচার ইউজ করে। জি তো স্যার। আমি যখন কনস্ট্রাকশনের কাজে কাঠ ব্যবহার করব, ওইটাকে আমি কি বলবো? ওইটার নাম টিম্বার। হয়ে যাবে তখন টিম্বার। ঠিক আছে? জি স্যার। আর আমি যখন ফার্নিচার তৈরি করার কাজে বা কনস্ট্রাকশনের কাজ বাদে অন্য যে কোনো কাজে কাঠ ব্যবহার করবো, এটাকে আমি কি বলবো? উড। উড বলবো। আমাদের আসলে তাইলে মেইনলি পড়তে হবে টিম্বার। আমরা আসলে উড নিয়ে তেমন একটা কিছু পড়বো না, আমরা এই কোর্সে হচ্ছে মেইনলি টিম্বার নিয়ে পড়বো। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন আপনার বাসায় আলু ভর্তা খাই, আমরা ওটাকে কি বলি? আলু ভর্তা বলি। আর আমরা যখন রেস্টুরেন্টে আলু ভর্তা খাই, তখন ওটাকে আমরা কি বলি? পটেটো। ফ্রেঞ্চ ফ্রাই। না, পটেটো কি জানি একটা বলে। ওটা স্যার স্ম্যাশ পটেটো। স্ম্যাশ পটেটো। হ্যাঁ, স্ম্যাশ স্ম্যাশ পটেটো, পটেটো। এই টাইপের কিছু একটা বলে আলু ভর্তাকে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যখন কাঠ হচ্ছে আপনার কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করব, এটাকে আমরা টিম্বার বলবো। আর আমরা যখন কাঠ হচ্ছে আপনার ফার্নিচার তৈরি করতে বা অ্যাজ এ জ্বালানি হিসেবে ব্যবহার করবো, এটাকে আমরা উড বলবো। এই মানে টিম্বারের কি কি প্রোডাক্ট আছে বা টিম্বারের কি কি বৈশিষ্ট্য আছে। আবার টিম্বার বা কাঠ তো হচ্ছে পচনশীল না? জি স্যার। জি কাঠ স্যার। খুবই ইজিলি পচনশীল। আপনার যদি বিল্ডিংটা হয় কনক্রিটের, এটার মধ্যে যদি বৃষ্টির পানি পড়ে, এটার কিন্তু কিছু হবে না। আর আপনি যদি একটা কাঠের বিল্ডিং তৈরি করেন, এটার মধ্যে যদি বৃষ্টির পানি পড়ে, 2 দিন পর দেখবেন কাঠ পচে গেছে। তাই তো হবে। জি স্যার। এই কাঠটা যেন না পচে, এই জন্য কাঠটাকে হচ্ছে সিজনিং করতে হয়। সিজনিং মানে এক ধরনের প্রসেসিং করা, যেই প্রসেসিংটা করলে হচ্ছে কাঠটা নষ্ট হবে না। তো এই কিভাবে এই টিম্বার মানে সিজনিং করতে হয়, এটা মানে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, মানে এক ধরনের ট্রিটমেন্ট করলে হচ্ছে এটা আপনার আর পচে না আর কি। আর সিজনিং মানে হচ্ছে অন্য জিনিস আসলে, সরি, আমি সিজনিং মানে হচ্ছে আসলে ট্রিটমেন্ট না। কাঠটা যেন না পচে, এই জন্য আমি এটাকে ট্রিটমেন্ট করব। আর কাঠের ভিতর থেকে অতিরিক্ত পানি বা ময়েশ্চার বের করে ফেলাকে হচ্ছে সিজনিং বলে। আমরা সবকিছুই আমাদের মানে এই কোর্সে দেখবো, সমস্যা নাই। আচ্ছা, কাঠের কিছু প্রপার্টি আছে, মেকানিক্যাল প্রপার্টি গুলো আমরা মানে আমাদের এই টিম্বার টপিকটা যখন দেখবো তখন আমরা দেখবো। তারপর হচ্ছে ফেরো সিমেন্ট। এই মানে এক ধরনের বিশেষ সিমেন্ট হচ্ছে ফেরো সিমেন্ট। নর্মালি সিমেন্ট হচ্ছে আপনার 2 রকম হয়, ওপিসি আর পিপিসি। ঠিক আছে? যে আপনার অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আর হচ্ছে পোজ্জোলানিক পোর্টল্যান্ড সিমেন্ট। তো মানে আমরা ওপিসি ব্যবহার করব নাকি আমরা পিপিসি ব্যবহার করব, ওপিসি কিভাবে তৈরি করে, পিপিসি কিভাবে তৈরি করে, এগুলো আমরা হচ্ছে যখন সিমেন্ট করবো তখন আমরা দেখবো। আর এই ওপিসি আর পিপিসির পাশাপাশি আরেক ধরনের সিমেন্ট আছে ফেরো সিমেন্ট। এই ফেরো সিমেন্ট কি জিনিস বা এটা কিভাবে তৈরি করে, এটার অ্যাডভান্টেজ গুলা কি কি, এটা কোথায় আমরা ব্যবহার করব, এটা আমরা দেখব। তারপর হচ্ছে দেখেন করোশন এন্ড প্রিভেনশন অফ স্টিল ইন আরসি স্ট্রাকচার। আরসি স্ট্রাকচার মানে হচ্ছে রেইনফোর্সড কনক্রিট স্ট্রাকচার। ঠিক আছে? রেইনফোর্সড কনক্রিট স্ট্রাকচার কি জিনিস, মানে কেউ কি বলতে পারবেন? স্যার এই বিম কলাম এসব। না, ব্যাপারটা হচ্ছে আমি একদম সহজ করে বলি। দেখেন, কনক্রিট হচ্ছে বা কনক্রিটের স্ট্রাকচার হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে প্লেন কনক্রিট,
প্লেন বানানটা ঠিক আছে নাকি জানি না। মানে প্লেন বলতে আমরা মানে প্লেন কেক খাই না, যে কেকের মধ্যে কোনো আপনার বাজারে প্লেন কেক পাওয়া যায় না, জি স্যার। মানে বেশি কিছু নাই, কেকটা হচ্ছে একদম নর্মাল সাদা সিধা টাইপের। ওই যেই কনক্রিটটার মধ্যে তেমন বেশি কিছু নাই, একদম সাদা সিধা টাইপের কনক্রিট, এটাকে বলা হচ্ছে প্লেন কনক্রিট। সহজ কথা হচ্ছে যেই কনক্রিটের মধ্যে কোনো রড বা কোনো রেইনফোর্সমেন্ট নাই, ওইটাকে বলা হচ্ছে প্লেন কনক্রিট। আর যেই কনক্রিটটার মধ্যে আপনার ভিতরে কি আছে, বিমের ভিতরে কি রড আছে না, কলামের মধ্যে কি আছে, রড আছে না, আছে? যেই কনক্রিটের মধ্যে হচ্ছে আপনার, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। যেই কনক্রিটের মধ্যে আপনার রেইনফোর্সমেন্ট বা রিবার বা রড আছে, এই কনক্রিট গুলোকে বলা হচ্ছে রেইনফোর্সড কনক্রিট বলে, রেইনফোর্সমেন্ট না, এটাকে বলা হচ্ছে রেইনফোর্সড, FORCED, রেইনফোর্সড কনক্রিট বলে। মনে থাকবে? জি একটা কিছু এক্সাম্পল দিলে স্যার ভালো হবে। এক্সাম্পল হচ্ছে আপনার বিম কলাম। বিম কলামের মধ্যে কি আছে? স্যার প্লেন কনক্রিট মনে করেন প্লেন স্যার কনক্রিট ড্রেনের হচ্ছে ঢাকা দেওয়ার জন্য কতগুলা বানায়, এগুলোকেও প্লেন কনক্রিট বলা যায়। প্লেন কনক্রিট হচ্ছে আমরা যখন মাটির নিচে ফাউন্ডেশন তৈরি করি, এই যে ফাউন্ডেশনের আমরা এটাকে কি বলে, ফুটিং বলে না? এটাকে কি বলে, ফুটিং বলে। জি স্যার। এখন মাটি তো অসমান, এই ফুটিংটা আমি অসমান মাটির উপরে ঢালাই দিতে গেলে এই ফুটিং এর মানে এই সারফেসটা সমান হবে না। তো ফুটিংটা ঢালাই দেওয়ার আগে নিচে একটা আপনার বেস তৈরি করা হয়, বেস, এটাকে হার্ড বেস বলে। এই বেসটা হচ্ছে আপনার কেন তৈরি করে, যেন আমার ফুটিংটা, আমার ফাউন্ডেশনটা যেন অসমান মাটির উপর না হয়, একটা সমান সারফেসের উপর হয়। তো এই বেসটা বা এই হার্ড বেস যেটাকে বলতেছি, এই বেসটা তৈরি করার সময় তো আমার সিমেন্ট ব্যবহার করার দরকার নেই, সরি, আমার রেইনফোর্সমেন্ট বা রড ব্যবহার করার দরকার নেই। আমি জাস্ট সিমেন্ট আর বালি এগুলো মিশায় কনক্রিট, শুধু প্লেন কনক্রিট ব্যবহার করে আমি একটা ঢালাই দিব, এই বেস ঢালাই দিব, এটাকে বলা হচ্ছে সিসি ঢালাই। সিসি ঢালাই মানে হচ্ছে কি, সিমেন্ট কনক্রিটের ঢালাই, ঠিক আছে? আর যদি বলতাম যে আরসিসি ঢালাই, কি বলতাম? আরসিসি। তাইলে বুঝতেন যে আমার এখানে সিমেন্ট কনক্রিটের সাথে কি আছে, রেইনফোর্সমেন্ট বা রড আছে। আর রড আছে স্যার। যদি বলি শুধু সিসি ঢালাই, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে প্লেন কনক্রিটের ঢালাই, এখানে কোনো রড নাই। আর যদি বলি আরসিসি ঢালাই বা আরসিসি কাস্টিং, তাহলে বুঝতে হবে যে আমার এখানে সিমেন্ট কনক্রিটের সাথে কি আছে, রেইনফোর্সমেন্ট বা রিবার। রেইনফোর্সমেন্টকে আমরা কি বলতে পারি, রডও বলতে পারি বা রিবারও বলতে পারি, রেইনফোর্সমেন্ট বার বা রিবার, ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তো আপনি যখন একটা আরসিসি স্ট্রাকচারে মানে কনক্রিটের সাথে হচ্ছে আপনি রড ব্যবহার করবেন, এই রডগুলোতে করোশন বা মরিচা পড়ার একটা অনেক বড় সম্ভাবনা থাকে। আমরা কি বলছিলাম, যেন রডের মধ্যে মরিচা না পড়ে, এই রড আর মনে করেন একটা কলাম, এই কলামের মধ্যে এগুলো হচ্ছে মেইন বার বা ভার্টিক্যাল বার, আর এটা জি হচ্ছে স্যার। কলামের সারফেস। এই Clear রড আর cover। কলামের মাঝখানে একটা মাঝখানে গ্যাপ রাখি, এই ক্লিয়ার বার, গ্যাপটাকে কি বলে? ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার, Clear cover। ক্লিয়ার কভার। তো যেন এই রডগুলা সরাসরি বাতাসের সংস্পর্শে না আসে, এই জন্য আমি রড আর কনক্রিটের মাঝখানে একটা ক্লিয়ার কভার রাখতেছি। তারপরও দেখা যায় যে অনেক সময় আপনার এই কনক্রিটের সারফেসটা কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। যদি আপনার কনস্ট্রাকশনের কাজ বা কনক্রিট যদি আপনি ঠিকমতো ডিজাইন না করেন, এই কনক্রিট গুলো দেখবেন যে আপনার খসে খসে পড়ে যাচ্ছে। দেখবেন যে অনেক মানে গুগলে সার্চ দিয়েন, দেখবেন এরকম কলাম বা এরকম আপনার কি লিখবেন যে ড্যামেজ কলাম বা রাস্টিন স্টিল বা রাস্টিন কলাম। রাস্ট মানে হচ্ছে মরিচা, ঠিক আছে? মানে মরিচার ইংলিশ হচ্ছে রাস্ট, RUST। রাস্ট ফরমেশন। আপনি যদি এরকম রাস্ট ফরমেশন বা রাস্টিন কলাম লিখে সার্চ দেন, দেখবেন যে এরকম মানে কনক্রিটের কলামের মধ্যে মরিচা পড়ে রডগুলো হচ্ছে ক্ষয় হয়ে গেছে। এই রডগুলোতে যেন মরিচা না পড়ে, আমি এই মরিচা পড়া কিভাবে প্রিভেন্ট করতে পারি বা প্রতিহত করতে পারি, এই জিনিসটা হচ্ছে আমি মিড টার্মের আগে আপনাদের সাথে শেয়ার করব আর কি, বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মোটামুটি মিডের আগে মানে আমি কি কি কভার করব বললাম, আশা করি বুঝতে পারছেন। স্যার আমরা কোন বইটা নিয়ে পড়ছি এখান থেকে স্যার আচ্ছা, রেফারেন্স এখান থেকে আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এখান থেকে মুছে না কেন, হ্যাং করছে প্রবাবলি। দেখেন এখানে হচ্ছে আপনাদের 4টা রেফারেন্স বইয়ের নাম লেখা আছে। আমি বলতেছি যে বইগুলো আসলে কোনটা আমরা বাংলাদেশে বেশি ফলো করি বা পড়ি। আমাদের কি মনে করেন চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ করে দেওয়া হবে নাকি স্যার আমরা বই কিনবো?
আপনারা আপাতত বই কেনার দরকার নেই, আমি চ্যাপ্টার ওয়াইজ আপনাদের সাথে মানে লেকচার নোট শেয়ার করব। আচ্ছা তবে মানে ক্লাসরুমে ফাইল দিয়ে দিলে ভালো হবে স্যার। গুগল ক্লাসরুমেও দিতে পারি অথবা গুগল ড্রাইভে আপলোড করে দিব, ঠিক আছে? ওকে স্যার। মানে গুগল ড্রাইভও ইজি, মানে জাস্ট একটা লিংক দিব, ওই লিংক থেকে হচ্ছে ডাউনলোড করে ফেলবেন, শেষ। দেখেন এখানে হচ্ছে এই যে বিল্ডিং ম্যাটেরিয়াল, গুরুচরণ সিং, এই বইটা আমরা মানে এই 2-1-এ তেমন একটা পড়ি না। সবচাইতে বেশি পপুলার বই হচ্ছে এইটা, এই যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বাই M.A. আজিজ, ঠিক আছে? জি স্যার। আমরা 3 নম্বর বইটাও তেমন একটা পড়ি না, যে এই টেক্সট বুক অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বাই G.J. কুলকার্নি, এই বইটাও তেমন একটা আমরা পড়ি না বাংলাদেশে। 4 নম্বর বইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল টেকনোলজি স্ট্রাকচার প্রসেসিং প্রপার্টিস অ্যান্ড সিলেকশন বাই জেমস এ জ্যাকবস অ্যান্ড থমাস কিডলাফ, এটাও আমি তেমন একটা মানে পড়তে দেখি নাই। বাট আরেকটা বই আছে, এখানে নাম নাই, ওই বইটার নাম হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস বাই E.R. লতিফি, এনামুর রহমান লতিফি স্যার, ওনার একটা বই আছে। আমরা এই E.R. লতিফি আর হচ্ছে এই M.A. আজিজ, এই দুইটা বই হচ্ছে আন্ডারগ্রেডে সবচেয়ে বেশি পড়ি আমরা, মনে থাকবে? জি স্যার। রাইটার দুইজনের নাম তাইলে কি কি বললেই হবে, যে স্যার M.A. আজিজ আর হচ্ছে কি E.R. লতিফ। E.R. লতিফি, লতিফি। লতিফ। তো আপনি মানে যদি স্যার এই লকডাউন, দুইটা বইয়েরই পিডিএফ দিয়ে দিলে তাহলে ভালো হবে। এই দুইটা তাহলে আর বইয়ের বই পিডিএফ হচ্ছে আমার কাছে বায়োস্টে বইগুলো আছে, হয়তো আমি বইগুলা মানে খুঁজতে হবে একটু। বাট আমরা নর্মালি হচ্ছে এই দুইটা বই থেকে, যেহেতু অনলাইনে ক্লাস নিব, আমি এই দুইটা বই সামারি করে আমার কাছে লেকচার নোট বানানো আছে, ঠিক আছে? আমি ঠিক আছে। ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে মানে নর্মালি আজকের টপিকটা হচ্ছে আমি এই M.A. আজিজ বা হচ্ছে আপনার এই E.R. লতিফি, এই দুইটা টপিক থেকে পড়বো না। আজকে হচ্ছে আমরা প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস এই টপিকটা শুরু করব। এই টপিকটা হচ্ছে আপনার আরেকটা রাইটারের একটা বই থেকে আমি পড়াবো, তো যতটুকু পড়াবো অতটুকু হচ্ছে আমার পিডিএফ আলাদা করা আছে, আমি ওইটা আজকে ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার। স্যার আচ্ছা, এই যে দুটো বই সাজেস্ট করছেন এগুলোর এডিশন কত? এগুলার এডিশন কত, এগুলার এডিশন কোনটা ফলো করবো আমরা? লেটেস্ট এডিশন কিনবেন, বাজারে সবচাইতে যেটা লেটেস্ট এডিশন পাওয়া যাচ্ছে এটা কিনলেই হবে। আচ্ছা স্যার। যদি মানে এখন কেনার দরকার নাই, কারণ হচ্ছে আমরা কিন্তু এই বই ফলো করব বলতে মানে যেই জিনিসগুলা আমি পড়াবো ওই জিনিসগুলো আমার কাছে আলাদা করে পিডিএফ করা আছে। আর তাহলে আমি তো আর বায়োস্টে বইগুলো আমার কাছে আছে, ঠিক আছে? আমার কাছে না থাকলেও অন্য কোনো স্যারদের কাছে আছে, কারণ আমরা দেখা যাচ্ছে লাইব্রেরি থেকে বইগুলো এনে মানে একই বই যে সেমিস্টারে যে হচ্ছে এই কোর্সটা নেই বা যখন ল্যাব নেই, মানে হয়তো আমার কাছে বইটা নেই, আমি আরেকজন থেকে নিয়ে এসে আপনাদের সাথে পড়াচ্ছি বা আমি ইউজ করতেছি। আমি হয়তো লাইব্রেরি থেকে বইগুলো আনছিলাম, হয়তো অন্য কোনো স্যারের কাছে আছে, আমাকে একটু খুঁজতে হবে বইগুলো। তো আমি যদি বইগুলো খুঁজে পাই আমি আপনাদের সাথে পিডিএফ শেয়ার করবো, সমস্যা নাই। আর আপাতত হচ্ছে বইগুলো যদি নাও শেয়ার করতে পারি, আমার কাছে প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে আপনার মোটামুটি পিডিএফ আলাদা করে করা আছে, তো আমি এগুলো আপনাদের সাথে দিয়ে দিব, যে যেদিন যে চ্যাপ্টারটা পড়াবো পড়ানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি পিডিএফ গুলো শেয়ার করে দিব, ঠিক আছে? কথা তো বুঝতে পারছেন আশা করি। জি স্যার। আর জি স্যার। যদি মানে আপনার এই লকডাউন মানে নর্মাল হয় বা যদি একটু করোনা বাইরে মানে এখন তো আবার করোনা বাড়তির দিকে, সিচুয়েশন যদি একটু নর্মাল হয়, যদি আপনারা ঢাকা যেতে পারেন, তাইলে নীলক্ষেতে গিয়ে হচ্ছে গিয়ে এই দুইটা বই কালেক্ট করে রাখতে পারেন, যে এই M.A. আজিজ আর E.R. লতিফির এই দুইটা বই, ঠিক আছে? ওকে স্যার। ওকে, বাট আপাতত ইমার্জেন্সি না, আপাতত হচ্ছে আপনাদেরকে এই কোর্স শুরু করার জন্য বা আমি যা যা পড়াবো এগুলো আমার কাছে সফট কপি আছে, আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। তাহলে আজকে হচ্ছে আমরা প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস বা প্রপার্টিস অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এই টপিকটা একটু দেখা শুরু করি, ঠিক আছে? আমার স্ক্রিন কি দেখতেছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা এই যে প্রিন্সিপাল প্রপার্টিস অফ বিল্ডিং ম্যাটেরিয়ালস এই জিনিসটা আমরা আজকে একটু শুরু করব। মনে রাখবেন যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বা যে কোনো রকমের ম্যাটেরিয়ালের দুই ধরনের প্রপার্টি আছে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, একটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টি কি জিনিস? ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে তার, আমি যদি বলি যে আপনাদের ক্লাসে মনে করেন যে কার নাম বলবো, সাপোজ প্রণব, আমি যদি বলি যে প্রণবের হাইট হচ্ছে সাপোজ 5 ফিট 5 ইঞ্চি,
প্রণমের ওয়েট হচ্ছে সাপোজ 60 কেজি, তারপর প্রণমের মাথার চুল হচ্ছে বড় বড়, প্রণমের হচ্ছে গিয়ে দাঁড়িয়ে আছে। এই যে বৈশিষ্ট্যগুলা বলতেছি, এগুলো তার কোন ধরনের বৈশিষ্ট্য বা কোন ধরনের প্রপার্টি এগুলা? ফিজিক্যালি স্যার। এগুলো হচ্ছে প্রণমের ফিজিক্যাল প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি বলি যে প্রণম হচ্ছে একসাথে 10 কেজি আলগাইতে পারবে, বা প্রণমকে ভাঙতে বা প্রণমের একটা হাড্ডি ভাঙতে হচ্ছে আমাকে কত 2 কিলো নিউটন বল প্রয়োগ করতে হবে, বা প্রণমকে হচ্ছে বাঁকায় ফেলতে, মনে করেন এটা হচ্ছে প্রণম, ঠিক আছে? আমি হচ্ছে ওকে এভাবে বাঁকায় ফেলবো, ওকে বাঁকাইতে হচ্ছে আমার মানে মানে কতটুকু বল প্রয়োগ করতে হবে। এই যে আমি জিনিসগুলো বলতেছি, এই প্রপার্টিগুলো হচ্ছে কোন ধরনের প্রপার্টি? মেকানিক্যাল। মেকানিক্যাল প্রপার্টি, মানে তার আসলে স্ট্রেংথ কিরকম বা তার আসলে শক্তি কিরকম, এগুলো হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি। আর সে আসলে দেখতে কিরকম, তার ওজন কত, তার হচ্ছে আপনার আয়তন কত, তার মাথার চুল কত বড়, তারপর তার মানে চোখের কালার কি, এই জিনিসগুলো হচ্ছে কোন ধরনের প্রপার্টি? এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি। বুঝতে পারছেন? বুঝতে তো পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখি যে মানে বিল্ডিং ম্যাটেরিয়ালস বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এর ফিজিক্যাল প্রপার্টিগুলো আসলে কি কি এবং মানে কোন জিনিসটাকে আমরা কিভাবে বুঝতে পারি। প্রথমে এখানে দেখেন যে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা লেখা আছে, মানে এগুলা রচনা টাইপের বাংলা কথাবার্তা। আমি একটু রিডিং পড়ি, মানে দরকার আছে যেহেতু একটু রিডিং পড়ে দেন আমি জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে বাংলায় মানে বলে দিব যেখানে আসলে কি বলার চেষ্টা করছে। দেখেন যে বিল্ডিং ম্যাটেরিয়ালস হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট রোল টু প্লে ইন দিস মডার্ন এজ অফ টেকনোলজি, অলদো দেয়ার মোস্ট ইম্পর্টেন্ট ইউজ ইজ ইন কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস। মানে হচ্ছে আমাদের যে মডার্ন মানে টেকনোলজি বা আমাদের দুনিয়া যে আস্তে আস্তে আগাচ্ছে বা আধুনিক হচ্ছে, এই কনস্ট্রাকশন মানে বিল্ডিং ম্যাটেরিয়ালের হচ্ছে এই আধুনিকায়নের পিছনে একটা বড় অবদান আছে, এবং এই অবদানটা সবচাইতে বেশি হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে বা কনস্ট্রাকশন ফিল্ডে, ঠিক আছে? আচ্ছা, although the building material industry is an important contributor in our national economy as its output uh, governs both the rate and the quality of construction work. আমাদের আপনার জাতীয় যে অর্থনীতি, এই জাতীয় অর্থনীতি বা আমাদের জাতীয় উন্নতিতে এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের একটা অনেক বড় অবদান আছে। অবদানটা কিরকম? মনে করেন এই যে মানে বাংলাদেশে পদ্মা সেতু হইল, এই পদ্মা সেতু তৈরি করার সময় প্রচুর পরিমাণে সিমেন্ট বা রড বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল লাগছে না? লাগছে? জি স্যার। এখন মনে করেন বাংলাদেশে কোনো সিমেন্ট ফ্যাক্টরি নাই, বা বাংলাদেশে মনে করেন হাতে গোনা কয়েকটা সিমেন্ট ফ্যাক্টরি আছে। সিমেন্ট ফ্যাক্টরি যদি হাতে গোনা কয়েকটা হইতো বা বাংলাদেশে যদি সিমেন্ট ফ্যাক্টরি না থাকতো, বা সিমেন্ট ফ্যাক্টরিগুলো বাংলাদেশে যে সিমেন্টটা প্রডিউস করতেছে এটা যদি কোয়ালিটি সম্পন্ন না হইতো, তাহলে পদ্মা সেতু তৈরি করার সময় যে হিউজ পরিমাণ সিমেন্টের চাহিদা ছিল, এই চাহিদার মানে মিট আপ করা বা চাহিদা পূরণ করা সম্ভব না হইলে এত তাড়াতাড়ি কি পদ্মা সেতু আসলে তৈরি করা সম্ভব হইতো? স্যার বিদেশ থেকে আনলো হইলে স্যার? বিদেশ থেকে আনতে কি পরিমাণ খরচ আর সময় লাগতো একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন আপনি। তাহলে আপনি চিন্তা করেন যে আমাদের দেশ পিছায় যাইতো না যদি পদ্মা সেতু 2022 সালে বা 23 সালে উদ্বোধন না হয়ে যদি 2030 সালে গিয়ে উদ্বোধন হইতো। এই 7 বছর আপনার এই নদীর এই পদ্মা নদীর ওই পারে যে জেলাগুলো আছে এগুলোর সাথে ঢাকা শহরের যে কমিউনিকেশন এটা তো হইতো না। মানে মেইনলি আমাদের ইকোনমিতে একটা ইম্প্যাক্ট পড়তো না জিনিসটার, অর্থনীতিতে একটা ইফেক্ট তো পড়তো, এটা তো বুঝতেছেন। হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে একটা দেশের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রি আসলে কিরকম, এই জিনিসটা হচ্ছে ওই দেশটা আসলে কতটুকু প্রোগ্রেস করবে বা কতটুকু উন্নতি করবে বা ওই দেশের অর্থনীতি কতটা ডেভেলপ হবে তার পিছনে একটা বড় অবদান রাখে। এর পাশাপাশি আপনার একটা দেশে আপনি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল তৈরি করার সময় আপনাকে সবচাইতে যে জিনিসটা বেশি মাথায় রাখতে হবে এটা হচ্ছে ক্লাইমেটিক ব্যাকগ্রাউন্ড বা আপনার আবহাওয়াগত অবস্থা বা ভৌগোলিক অবস্থা। এটা কেন মাথায় রাখতে হবে বলতে পারবেন? আপনি বাংলাদেশে মনে করেন কক্সবাজারে একটা বিল্ডিং করবেন, ওই বিল্ডিংটা তৈরি করার সময় আপনি যে সিমেন্টটা ব্যবহার করবেন, আর আপনি যদি কুমিল্লায় একটা বিল্ডিং করেন ওই বিল্ডিংটা তৈরি করার সময় আপনি যে সিমেন্টটা ব্যবহার করবেন, দুই সিমেন্টের বৈশিষ্ট্য কি একই হইলে চলবে? না স্যার, ভিন্ন হ্যাঁ হতে স্যার। হবে। কেন চলবে না বলতে পারবেন কেউ? কারণ স্যার দুই কুমিল্লার জায়গার আবহাওয়া এবং কারণ কক্সবাজারের আবহাওয়া তো এক না। কক্সবাজারে
আপনার বাতাসে প্রচুর পরিমাণে কি আছে? লবণ আছে স্যার। কুমিল্লার বাতাসে কি লবণ আছে? না স্যার। এটা কি কইলি তুই ভাই? কে কি বললো? ঠিকই তো বলছে, লবণ আছে। আপনার সাগরের পানিতে কি থাকে? লবণ থাকে না? জি স্যার। সূর্যের তাপে সাগরের পানি বাষ্পীভূত হচ্ছে না বা ইভাপোরেট হচ্ছে না? হচ্ছে। জি স্যার হচ্ছে। তো যেহেতু সূর্যের তাপে সাগরের পানি বাষ্পীভূত হচ্ছে, সাগরের চারপাশে যে বাতাস আছে আমরা কি বলি? লোনা বাতাস বলি, কারণ বাতাসে কি থাকবে? সল্ট থাকবে বা লবণ থাকবে। স্বাভাবিক। আমরা সাগরের পাশে যখন কোনো একটা বিল্ডিং করব, আমাদেরকে হচ্ছে এই লবণ প্রতিরোধ করতে পারে বা এই লবণ মানে আমার যেন কনক্রিটটার কোনো ক্ষতি করতে না পারে, এই ধরনের সিমেন্ট ব্যবহার করতে হবে। বা মানে সেম সিমেন্ট কিন্তু আমার আসলে কুমিল্লাতে ব্যবহার করার দরকার নাই। এবার আপনি চিন্তা করেন কানাডা, আমেরিকা বা যেসব দেশে বরফ পড়ে, ওইসব দেশে হচ্ছে ফ্রস্ট বা বরফ প্রতিহত করতে পারে আপনার এরকম সিমেন্ট তৈরি করতে হবে। বাট বাংলাদেশে কি বরফ পড়ে? না স্যার। বাংলাদেশে তো এই সিমেন্টের কোনো দরকার নেই। তার মানে ক্লাইমেটিক ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার মানে আপনি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস গুলোতে কোনটা কিভাবে তৈরি করবেন বা কোনটার বৈশিষ্ট্য আসলে আপনি কি চান, এগুলা ঠিক করতে হবে বা স্ট্যান্ডার্ড ঠিক করতে হবে। তার মানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বাছাই করার ক্ষেত্রে আমার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি ক্লাইমেটিক ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো এগুলো মোটামুটি আমাদের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা ছিল। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের প্রিন্সিপাল প্রপার্টি বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের যে প্রপার্টিগুলো বললাম, ফিজিক্যাল প্রপার্টি, আমরা হচ্ছে জাস্ট আজকে কয়েকটা ফিজিক্যাল প্রপার্টি একটু মানে দেখার চেষ্টা করব। ঠিক আছে, দেখেন আমাদের ফিজিক্যাল প্রপার্টির মধ্যে মানে মানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বা বিল্ডিং ম্যাটেরিয়ালসের প্রথম ফিজিক্যাল প্রপার্টিটাকে আমরা কি বলি? ডেনসিটি বলি। ডেনসিটির বাংলা কি বলেন তো? ঘনত্ব স্যার। ঘনত্ব স্যার। এই ঘনত্বটা আসলে কি জিনিস? এটা হচ্ছে density is the mass of a unit volume of homogeneous material denoted by rho is equal to m by v. ডেনসিটি কে আমরা কি দিয়ে প্রকাশ করি? রো দ্বারা। রো দ্বারা প্রকাশ করি। ডেনসিটি হচ্ছে একটা হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল, মানে যে ম্যাটেরিয়ালটা হচ্ছে কি সমসত্ব মিশ্রণ বলতে পারেন বা যেটার মধ্যে আসলে কোনো অসামঞ্জস্যতা নাই। আপনি যদি একটা পাউরুটি চিন্তা করেন, একটা পাউরুটির টুকরা, জি স্যার। এই টুকরাটা কি হোমোজেনিয়াস নাকি হেটারোজেনিয়াস? এই পাউরুটির টুকরার মধ্যে কোন ছোট ছোট গর্ত আছে না? জি স্যার। পাউরুটির সারফেসটা কি একদম মসৃণ থাকে? না স্যার। ছোট ছোট পোর থাকে বা ছিদ্র থাকে, তাই তো? জি স্যার। যদি এই ছিদ্রগুলো না থাকতো, যদি পাউরুটিটা একদম সমান হইতো চারপাশে, তাহলে এটাকে আমি কি বলতে পারতাম? হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস বলতে পারতাম। এখন এরকম একটা হোমোজেনিয়াস পদার্থে আপনার ইউনিট ভলিউম মানে একক আয়তনের যে ওজন, এই একক আয়তনের ওজনটাকে বলে হচ্ছে ডেনসিটি। মনে থাকবে? জি স্যার। একক আয়তনের ওজনটাকে আমরা কি বলি? ডেনসিটি বলি। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা হচ্ছে মনে করেন আপনার কাছে এরকম একটা বক্স আছে, এই বক্সটার মনে করেন হাইট হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার। ঠিক আছে, এটার জি। এই উইথ মনে করেন হচ্ছে কত? 1 সেন্টিমিটার, সরি 1 না 5 সেন্টিমিটার। এটার হাইটও মনে করেন 5 সেন্টিমিটার, আর এই বরাবর লেন্থ হচ্ছে মনে করেন 5 সেন্টিমিটার। তাহলে আমাকে বলেন তো এই বক্সটার ভলিউম কত? 1। হাইট হচ্ছে 5 সেন্টিমিটার, উইথ হচ্ছে 5 সেন্টিমিটার, আর লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই বক্সটার আয়তন কত, ভলিউম কত? 125। 125 স্যার। অবশ্যই 125। মানে আমরা কোনো কিছুর আয়তন কি জানি? 3টা ডাইমেনশনের গুণফল বা 3টা জিনিসের দৈর্ঘ্য, গুণফল। প্রস্থ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। জি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত বলছি? লেন্থ 5। প্রস্থ কত বলছি? 5। উচ্চতা কত বলছি? 5। তাহলে এটার আয়তন কত? 125 একক কি হবে? স্যার সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব। এখন আমি যদি বলতাম যে এটার এই সারফেসটার এরিয়া কত, এই সারফেসটার,
যেটা আমি এখন দাগাইলাম, এরিয়া কত বলেন তো? এই যে 25। এই সার্ফেসটার এরিয়া 25 না? জি স্যার, জি, স্যার। এখান থেকে এতটুকু তো 5 আমি জানি, আর এখান থেকে এতটুকু 5 আমি জানি। ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। গোপন প্রশ্ন 25। যাই হোক, তো এখন আমি যদি এই 125 সেন্টিমিটার কিউব আয়তনের যে বক্সটা আমার কাছে আছে, আমি যদি এটার থেকে ছোট্ট একটা টুকরা বাইর করে ফেলি, ছোট্ট একটা টুকরা, এই ছোট্ট টুকরাটার মনে করেন উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে এই ছোট্ট টুকরাটার আয়তন কত সেন্টিমিটার কিউব? 1 সেন্টিমিটার। একই তো হবে স্যার, 1। 1 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এখন মনে করেন এই পুরা বক্সটা, এই 125 সেন্টিমিটার কিউব বক্সটার ওজন বা মাস হচ্ছে আপনার মনে করেন 25 গ্রাম। তাইলে আমরা কি লিখতে পারি যে 125 সেন্টিমিটার কিউব আয়তনের বক্সের মাস বা ওজন হচ্ছে কত? 25 25 গ্রাম না? গ্রাম। জি স্যার। সরি, ওজন না, ভর। ভর, মাস মানে কি? মাস মানে তো হচ্ছে ভর, তাই না? জি তাহলে স্যার। 125 সেন্টিমিটার কিউব ভলিউমের বা আয়তনের একটা বক্সের মাস বা ভর হচ্ছে কত গ্রাম? 25 গ্রাম। 25 গ্রাম। তাহলে 1 সেন্টিমিটার কিউব 25 বাই 25 বাই 125 না? জি স্যার, দেখেন 0.2 এইখানে এই 25টা কি ছিল? বক্সের ভর বা মাস ছিল না? মাস। এই 125টা কি ভলিউম বা আয়তন না? জি স্যার। আলটিমেটলি আমরা কি করলাম? এম বাই ভি করলাম না? জি স্যার। করছি। জি স্যার। এই যে একক আয়তন নিছি 1 সেন্টিমিটার কিউব, পুরা জিনিসটার মধ্যে থেকে একটা ইউনিট ভলিউম বা একক আয়তন। তাহলে ইউনিট ভলিউম বা একক আয়তন কি জিনিস বুঝছেন না? জি স্যার। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ডেনসিটি। আর এটার তাহলে একক কি? গ্রাম পার সেন্টিমিটার কিউব। গ্রাম পার সেন্টিমিটার। তাহলে ডেনসিটি কি? ডেনসিটি হচ্ছে কোনো একটা হোমোজেনিয়াস ম্যাটেরিয়ালের একক আয়তনের ভরকে হচ্ছে কি বলে? ঘনত্ব বা ডেনসিটি। The mass of a unit volume of a homogeneous material is called by is denoted as density. অথবা it is denoted by কি? Rho, and rho is equal to কি? M by V, and the unit of density is কি? গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে দেখেন নিচে কিছু আপনার মানে বহুল ব্যবহৃত কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের ডেনসিটি দেয়া আছে। ব্রিক বা ইটের ডেনসিটি কত? 2.5 থেকে 2.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে? গ্রানাইট এক ধরনের পাথর, দেখবেন যে যারা বড়লোক মানুষজন তাদের হচ্ছে আপনার এরকম রান্নাঘরে যে সিঙ্ক, রান্নাঘরের যে সিঙ্ক থাকে, সিঙ্কের পাশে হচ্ছে গ্রানাইটের আপনার বা এরকম মার্বেল পাথরের হচ্ছে গিয়ে টাইলস করা থাকে, দেখছেন তো? দেখছেন না? স্যার মোজাইক যেটাকে বলে? মোজাইক না, গ্রানাইট হচ্ছে এক ধরনের পাথর টাইপের আর কি, ঠিক আছে? একটু দামি পাথর আর কি গ্রানাইট। মানে এটা হচ্ছে আপনার একটু এক্সপেন্সিভ, যারা মানে ইন্টেরিয়র ডেকোরেশন করতে চায় তারা অনেক সময় গ্রানাইট ইউজ করে। ওই মার্বেল টাইপসের আর কি। মার্বেল পাথর টাইপের গ্রানাইট, হ্যাঁ মার্বেল পাথর টাইপের। আচ্ছা, তারপর দেখেন যে পোর্টল্যান্ড সিমেন্ট, এইটার হচ্ছে আপনার ডেনসিটি দেয়া আছে কত? 2.9 থেকে 3.1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। উড বা কাঠের ডেনসিটি হচ্ছে 1.5 থেকে 1.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। স্টিল বা আমাদের যে রড বা রিবার বা রেইনফোর্সমেন্ট, তার ডেনসিটি হচ্ছে কত? 7.8 থেকে 7.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই ভ্যালুগুলো চাইলে মনে রাখতে পারেন, বাট ওইভাবে আসলে মুখস্থ করার দরকার নাই। বাট মানে এটা মাথায় রাখবেন যে এরকম প্রত্যেকটা ম্যাটেরিয়ালে একটা করে ডেনসিটি আছে। আমরা চাইলে এগুলো মুখস্থ করতে পারি, বাট যদি মুখস্থ না করতে পারি, মনে করেন যে ইটের ডেনসিটি আমার কোনোভাবেই মনে থাকতেছে না, কিন্তু আমি কি করতে যাচ্ছি? আমি হচ্ছে ইটের ডেনসিটি বের করতে যাচ্ছি। আমি যদি আপনাকে একটা ইট ধরাই দেই, আপনি চাইলে, আপনার কাছে যদি একটা ওজন মাপার বা ভর মাপার মেশিন থাকে, আপনি চাইলে ওটার ডেনসিটি বাইর করে ফেলতে পারবেন না? জি স্যার। আপনি কি করবেন? একটা স্কেলের সাহায্যে ইটটার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপবেন, সবগুলো ডাইমেনশন গুণ করলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আপনি ইটটার কি ভলিউম পাওয়া যাবেন না? জি স্যার। তারপর ইটটাকে আপনি কি ইটটার ভর মাপবেন ভর। একটা মানে ব্যালেন্সিং মেশিন বা একটা ওজন করার মেশিনের সাহায্যে। তারপর ওই ভরটাকে আপনি কি তার ভলিউম আয়তন দিয়ে ভাগ করলে আপনি কি পেয়ে যাবেন? তার ডেনসিটি পেয়ে যাবেন। তাহলে কি আমাদের এই ভ্যালুগুলো মুখস্থ রাখার দরকার আছে? না স্যার। দরকার নাই, বাট অনেক সময় দেখবেন যে ক্যালকুলেশন করার সময় হয়তো ভ্যালুগুলো লাগতে পারে, হয়তো ভ্যালুগুলো আপনাদেরকে বলে দেওয়া থাকবে, বা হয়তো মানে যদি ইউজ করা লাগে তাহলে এখান থেকে দেখে নেবেন। ওইভাবে আসলে ভ্যালুগুলা মানে আমি মুখস্থ রাখি নেই, আপনাদেরও মনে হয় না রাখার দরকার আছে, বাট চাই যদি কেউ চান
মানে মনে রাখতে পারেন ভ্যালুগুলো, মনে রাখলে কোনো ক্ষতি নেই। আচ্ছা, এইবার দেখেন যে এটা তো দেখলাম ডেনসিটি, এরপর দেখেন যে বাল্ক ডেনসিটি কি জিনিস। দেখেন স্যার বাল্ক মানে কি স্যার? বাল্ক মানে হচ্ছে একটা, মানে আমি যদি আপনাকে বলি বাল্ক 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 মানেটা কি বলতেছি, বাট নর্মালি বাল্ক কথাটার মানে হচ্ছে, সাপোজ আপনি হচ্ছে আহ, একটা দোকানে গিয়ে অনেকগুলা চকলেট নিয়ে আসছেন, ঠিক আছে, মানে মনে করেন যে 100 বা 200 চকলেট নিয়ে আসছেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি দোকানে গিয়ে কয়টা চকলেট আনছেন। এখন আপনার পক্ষে মনে করেন যে গুণে বলা সম্ভব না, আপনি গুনতে পারবেন না। আপনি মানে মোটামুটি বেশ ভালো পরিমাণ চকলেট নিয়ে আসছেন, একটা মোটামুটি মানে ভালো পরিমাণ। আপনি তখন বলবেন যে স্যার আমি একটা মানে বাল্ক ভলিউম বা একটা বাল্ক চকলেটের একটা বাল্ক পরিমাণ নিয়ে আসছি, মানে একটা ভালো পরিমাণ নিয়ে আসছি, ঠিক আছে। নর্মালি আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন আমরা বাল্ক ওয়ার্ডটা হচ্ছে এই সেন্সে ইউজ করি, কিন্তু আমরা যখন ইঞ্জিনিয়ারিং এর জন্য বাল্ক ডেনসিটি এই টার্মিনোলজিটা ব্যবহার করতেছি, এইখানে আসলে এটার মানেটা একটু ভিন্ন। এইখানে এটার মানেটা হচ্ছে, আপনি তো যখন শুধু ডেনসিটি বের করছেন তখন ধরেই নিছেন যে আমার ওই ম্যাটেরিয়ালটা হচ্ছে হোমোজেনিয়াস, ওটার মধ্যে কোনো ভয়েড নাই বা পোর নাই, আপনি ধরে নিছেন না? জি স্যার। বাট আপনি যখন বাল্ক ডেনসিটি বের করবেন, নর্মাল ডেনসিটি বের করার সময় আপনি কি করছেন, তার মাসকে ভলিউম দিয়ে ভাগ করছেন, এবং এই ভলিউমটা ছিল কি ভলিউম, এটা হোমোজেনিয়াস ম্যাটেরিয়ালের ভলিউম। আপনি ধরে নিছেন তার মধ্যে কি নাই, কোনো গর্ত নাই, কোনো পোর নাই, কোনো ছিদ্র নাই, আপনি ধরে নিছেন, তাই তো? জি স্যার। বাট আপনি যখন বাল্ক ডেনসিটি বের করবেন, এই যে পাউরুটির মধ্যে হচ্ছে গিয়ে ভয়েড গুলো আছে বা গর্তগুলো আছে, এই গর্তের ভলিউম বা এই ভয়েডের ভলিউম বাদ দেওয়ার পরে যেই ভলিউমটুকু থাকবে, ওই ভলিউমটা হচ্ছে আপনাকে ভলিউম হিসেবে ব্যবহার করতে হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। এটার মধ্যে মানে আপনার স্যার মানে একবার আমরা ডেফিনিশন বলতে গেলে কিরকম বলবো? bulk density is the mass of a unit volume of a material in its natural state. একটা জিনিস ন্যাচারালি কি মানে একদম হোমোজেনিয়াস হবে, তার মধ্যে কোনো পোর থাকবে না, ভয়েড থাকবে না, এটা কি হওয়া সম্ভব? স্যার যে স্যার আমরা যেমন স্যার স্যার ইটের মধ্যে স্যার দেখেছি স্যার নাম লিখে দিছে স্যার, হ্যাঁ, অনেক সময় নাম লেখে স্যার, এগুলো এটাই তো স্যার। নাম তো লিখতেছি আমি মানে আমার কোম্পানির প্রচার এবং প্রসারের স্বার্থে। স্যার এখানে যে গর্তটা যে হইলো স্যার, এটাই তো স্যার বাল্কের ইয়াটা না না, স্যার? এইটা আপনার মানে পোর না, এইটা ভয়েড না, এটা আমি নিজে ইচ্ছা করে করছি। পোর বা ভয়েড হচ্ছে যেটা আপনি ইচ্ছা করে করতেছেন না। আমরা যদি আমাদের নর্মালি হাত চিন্তা করেন বা আমাদের স্কিন চিন্তা করেন, আমাদের স্কিনের মধ্যে পোর আছে না? আমাদের জি গায়ের চামড়ার মধ্যে কি আছে? অসংখ্য পোর আছে। জি স্যার। এইটা কি আপনি ইচ্ছা করে করছেন? না। এটা তো আল্লাহ দিছে। এখন যদি মনে করেন যে আপনি, আপনার শখ হইলো আপনি সালমান খানের মতো হচ্ছে কানের মধ্যে দুল পরবেন, ঠিক আছে, আপনি কি করলেন, কান মানে আপনার কান হচ্ছে আল্লাহ নর্মালি বানাইছে, আপনি এটা জোর করে এটা মানে চেহারা সুরত আপনি চেঞ্জ করে ফেললেন। এইটা কিন্তু আসলে পোর না, বা এটা কিন্তু আসলে ভয়েড না। যেটা হচ্ছে ন্যাচারালি আপনার মানে একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে, এইটা হচ্ছে কি পোর বা ভয়েড। এবং যখন একটা জিনিসের মধ্যে পোর বা ভয়েড থাকবে, আপনি যখন বাল্ক ডেনসিটি বের করবেন, আপনি ওই পোর বা ভয়েডের যে ভলিউমটা আছে, ওই ভলিউমটা বাদ দিয়ে যে ভলিউমটা পাবেন, আপনাকে ওই ভলিউমটা দিয়ে ভাগ করতে হবে। জিনিসটা কি এখন ক্লিয়ার হইছে নাকি ক্লিয়ার হয় নাই কোনটা? কি স্যার অনেকগুলি পদ থাকবে স্যার, সবগুলা কি সমষ্টি করব, সমষ্টি করে পরে যে ভলিউমটা হ্যাঁ আসবে হ্যাঁ ওটা হ্যাঁ, থেকে বাদ দিতে হবে। সবগুলার মানে যতগুলা ভয়েড আছে বা যতগুলা পোর আছে, সবগুলার সমষ্টি করে, যদি ভয়েড না থাকতো, যদি জিনিসটা হোমোজিনিয়াস হইতো, আপনি তার একটা ভলিউম পাইতেন না। মানে আপনি ফার্স্টে ধরে নেবেন এটা হোমোজিনিয়াস, এই হোমোজিনিয়াস ভলিউম থেকে আপনি ভলিউম অফ ভয়েড বাদ দিবেন। ভলিউম অফ ভয়েড বাদ দিলে আপনি তাইলে মানে অ্যাকচুয়ালি জিনিসটার সলিড অফ কতটুকু আছে, ওই সলিড পোর্শনটুকুর ভলিউম পাবেন না? পাবেন? আমার কথা কি জি বুঝতে স্যার। কষ্ট হচ্ছে? না স্যার। তাইলে আপনি ওই সলিড পোর্শনটুকুর ভলিউম দিয়ে যদি তার মাসকে ভাগ করেন বা ভরকে ভাগ করেন, তাইলে আপনি যে ভলিউমটা পাবেন এটাকে বলা হচ্ছে বাল্ক ডেনসিটি। এখন জি স্যার। আমাকে এই কোশ্চেনের আনসার যদি আপনারা দিতে পারেন, তাহলে আমি বুঝবো যে এতক্ষণ ধরে যে আমি চিল্লাইলাম এটা সার্থক।
আমাকে বলেন তো কোনো একটা ম্যাটেরিয়ালের ডেনসিটি বেশি হবে নাকি বাল্ক ডেনসিটি বেশি হবে? স্যার ডেন্সিটি আর শুধু ডেন্সিটি বেশি হবে। ডেন্সিটি বেশি হবে। মানে চিন্তা করে বলতেছেন তো? জি জি স্যার। স্যার জি কেন স্যার, ডেনসিটি শুধু বেশি হবে, ডেন্সিটি। কেন বাল্ক ডেনসিটি কম হবে? স্যার বাল্ক ডেন্সিটির ক্ষেত্রে তো আমাদের এখানে পোর বা ভয়েড থাকতেছে, ওই হ্যাঁ। পোর বা ভয়েডের অংশটা বাদ দিয়ে আমার কাছে যেটা থাকতেছে আমি ওইটাকেই আলটিমেট কোর বা রেজাল্ট। ভয়েডের অংশটা বাদ দিয়ে আমি যে ভলিউমটা পাচ্ছি ওই ভলিউমটা দিয়ে আমি- যখন আমি মাসকে বা ভরকে ভাগ করতেছি তখন আমি যে ডেনসিটিটা পাচ্ছি এটা হচ্ছে আমার বাল্ক ডেনসিটি। জি স্যার, আর শুধু ডেন্সিটির ক্ষেত্রে তো এটা হোমোজেনিয়াস, এখানে কোনো পোর বা কোনো ভয়েড থাকতেছে না, তো আলটিমেটলি আমার ডিরেক্টলি ভলিউমটাকেই আমি ভাগ করতেছি বা মাস দিয়ে ভাগ করতেছি, তো ওই ক্ষেত্রে শুধু ডেন্সিটিটা বেশি হবে, আর বাল্ক ডেন্সিটিতে যেটা একটা অংশ বাদ দিতে হইতেছে তো ওইটা কম হবে স্যার। এটা কম হবে, হ্যাঁ ঠিক, মানে আপনারা ব্যাপারটা ধরতে পারছেন আসলে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে ডেনসিটি ইন্ডেক্স বলে একটা টার্ম দেখতেছেন? দেখতেছেন জি স্যার। ডেনসিটি ইন্ডেক্সটা কি? এটা হচ্ছে একটা রেশিও। এই ডেনসিটি ইন্ডেক্সটা কার কার রেশিও? এটা হচ্ছে বাল্ক ডেনসিটি আর নরমাল ডেনসিটির রেশিও, ঠিক আছে? জি স্যার। আমাকে বলেন, আমরা একটু আগে দেখলাম যে বাল্ক ডেনসিটি নরমাল ডেনসিটির থেকে ছোট হবে, তাই তো? জি আপনি যদি একটা ছোট ভ্যালুকে একটা বড় ভ্যালু দিয়ে ভাগ করেন তাহলে মানটা কি একের থেকে বড় আসবে না এক থেকে ছোট আসবে? ছোট ছোট। ছোট স্যার। আপনি যদি 4কে 5 দিয়ে ভাগ করেন তাহলে কি এই মানটা এক থেকে ছোট না? 0 পয়েন্ট সামথিং হবে। 0 পয়েন্ট সামথিং হবে। তার মানে আমি যদি বাল্ক ডেনসিটিকে ডেনসিটি দিয়ে ভাগ করি তাহলে ছোট মান পাবো। তার মানে আমার যত রকমের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আছে কোনোটাই তো আসলে 100% হোমোজেনিয়াস না, সবগুলাই কি হেটারোজেনিয়াস। সবগুলার কি বাল্ক ডেনসিটির মান ছোট হবে, ডেনসিটির মান বড় হবে, তাই তো? জি স্যার। আমি যদি তার মানে যে কোনো রকমের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের জন্য ডেনসিটি ইন্ডেক্স বাইর করতে চাই তাহলে ডেনসিটি ইন্ডেক্সের মান কি এক থেকে ছোট হবে না এক থেকে বড় হবে? ছোট হবে এক থেকে। তার মানে সব ধরনের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের ডেনসিটি ইন্ডেক্স শুড বি লেস দ্যান 1। শুড বি না মানে এটা 1 থেকে ছোট হবে, কারণ আমাদের কোনো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল তো 100% হোমোজেনিয়াস না, এগুলোর মধ্যে ভয়েড আছে, পোর আছে, তো ভয়েড আর পোর থাকাতে বাল্ক ডেনসিটির মানটা ডেনসিটির থেকে ছোট হয়ে যাবে। বুঝতে পারছেন না? জি স্যার। জি স্যার। এই যে দেখেন এখানে কি লিখছে, এখানে মানে বলছে কথাগুলা যেগুলো আমি বললাম এগুলো এখানে সুন্দর করে লিখাই আছে, যে কই কই লেখা আছে একটু দাঁড়ান। দেখেন, it indicates the degree to which the volume of a material is filled with solid matter। মানে এই ডেনসিটি ইন্ডেক্সটা হচ্ছে একটা রেশিও, যে রেশিওটা দিয়ে হচ্ছে আপনি একটা ম্যাটেরিয়াল কতটুকু আসলে সলিড এটা আপনি বুঝতে পারবেন। ফর অলমোস্ট অল বিল্ডিং ম্যাটেরিয়াল এই রো নট বা হচ্ছে এই ডেনসিটি ইন্ডেক্স ইজ লেস দেন 1 বিকজ দেয়ার আর নো অ্যাবসলিউটলি ডেন্স বডিজ ইন নেচার। বুঝতে পারছেন? মানে 100% ডেন্স বা 100% ঘন বা 100% সলিড কোনো ম্যাটেরিয়াল কি আমাদের চারপাশে আছে? না স্যার। সব ম্যাটেরিয়ালে তো কি আছে, পোর বা ভয়েড আছে। ভয়েড আছে। পোর বা ভয়েডের পরিমাণ যত বেশি হবে মান তত ছোট হবে। তত হচ্ছে এটার মান একের কাছাকাছি আসবে না? দেখেন মনে করেন এটার মান যদি মানে আপনার বাল্ক ডেনসিটির মান যত ছোট, মনে করেন 1 অথবা 2, তত কি মানটা মানে আপনার জিরোর কাছাকাছি আসবে না? আমার কথা বুঝতেছেন না বোধহয়। আপনি যদি 2কে 5 দিয়ে ভাগ করেন তাহলে কত পাবেন, আর 4কে 5 দিয়ে ভাগ করলে কত পাবেন? স্যার 2 ডিভাইডেড বাই 5 হচ্ছে 0.4, আর 4 ডিভাইডেড বাই 5 হচ্ছে 0.8। 0.8। যখন আমার বাল্ক ডেনসিটির পরিমাণটা বাড়তেছে তত কি হচ্ছে, আমার এই ডেনসিটি ইন্ডেক্সের মানটা বাড়তেছে না? আর যত বাল্ক ডেনসিটির মানটা কমতেছে তত কি ডেনসিটি ইন্ডেক্সের মানটা কমতেছে না?
কমতেছে? কেউ কোনো কথা বলেন না কেন? জি স্যার। তার মানে হচ্ছে আপনি এই রেশিওটা দেখে যদি এই রেশিওর মান কম আসে, আপনি বুঝতে পারবেন যে ভয়েডের পরিমাণ বেশি বা পোরের পরিমাণ বেশি। আর যদি এই মানটা একের যত কাছাকাছি আসবে তত ভালো না? জি তত মানে কি ভয়েডের পরিমাণ কম বা পোরের পরিমাণ কম আসলে। কথা কি বোঝা গেছে? জি স্যার। আমি কি জিনিসটা আরেকবার বলবো নাকি বুঝছেন? না বুঝলে বলেন, না বুঝলে বলেন, কোনো সমস্যা নেই। আরেকবার স্যার। জি স্যার, আরেকবার স্যার। আমাকে বলেন যে ডেনসিটি ইন্ডেক্স, এই যে রো নট, এটার মান আমি মনে করেন চাচ্ছি পারফেক্টলি 1 আসবে। যদি এটার মান পারফেক্টলি 1 আসতে হয় তাহলে বাল্ক ডেনসিটি আর ডেনসিটি কি সমান হইতে হবে না? জি যদি বাল্ক ডেনসিটি আর ডেনসিটি সমান হয় তাইলেই তো আমি একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে 1 পাবো বা 1 পাবো আউটপুট, তাই তো? তাই তো? জি স্যার। মনে করুন আমার বাল্ক ডেনসিটি রো বি, এটার মানও 1, নরমাল ডেনসিটি রো, এইটার মানও 1, তখনই তো আমার রো নটের মান কত আসবে? 1 আসবে। 1 আসবে। এখন মনে করেন যে বাল্ক ডেনসিটির মানটা 1 নাই, কিছু পরিমাণে ভয়েড ছিল, ওই ভয়েডটা বাদ দিয়ে যদি আপনি বাল্ক ডেনসিটি বাইর করেন আপনি পাইলেন মনে করেন 0.8। তো 0.8 কে যদি আপনি মানে 1 দিয়ে ভাগ করেন 1 এর কাছাকাছি একটা মান আপনি হয়তো পাবেন। আর আপনি যদি 0.8 থেকে মানটা কমতে থাকে মানে বাল্ক ডেনসিটির পরিমাণ আরো ছোট হচ্ছে, আপনি যদি 0.2 কে 1 দিয়ে ভাগ করেন তাহলে কত পাবেন? কত পাবেন? 2 ডিভাইড বাই 1 তো 0.2 আসবে। হ্যাঁ, মানে 0.8 বা 0.2 আসবে। তার মানে এই মানটা যতটা বড় হচ্ছে তত সে কি একের কাছাকাছি না? জি আর এই মানটা যত ছোট তার মানে কি সে এক থেকে তত দূরে না? দূরে যাচ্ছে। জি একের কাছাকাছি হওয়া মানে কি? স্যার মানটা হচ্ছে গিয়ে যত ছোট হবে তত স্যার একের কাছাকাছি হবে না? যেমন স্যার 0.4 তো হচ্ছে গিয়ে একের কাছাকাছি, তারপরে 0.5 আর একটু দূরে, হ্যাঁ, মানে আর একটু পরে 0.6 আর একটু পরে, স্যার এরকম। আমাকে বলেন 0.4 একের বেশি কাছাকাছি নাকি 0.2 একের বেশি কাছাকাছি? স্যার 0.2। আপনি উল্টা ধরতেছেন। জিনিসটা হচ্ছে 0.4 ছোটবেলায় আমরা এরকম অঙ্ক করছিলাম, মনে আছে? এটারে কি বলতো অঙ্কগুলোকে? সংখ্যা রেখা। সংখ্যা রেখা, সংখ্যা রেখা, এক্স্যাক্টলি। জি স্যার। এক পাশে ওকে। পজিটিভ ভ্যালু গুলো থাকতো আর এক পাশে এক নেগেটিভ। পাশে নেগেটিভ ভ্যালু, মনে করেন 1, এই 1 এর কাছে আসতে হইলে 1 এর আগের পয়েন্টটা কত? 0.9, তারপর 0.8, তারপর 0.7, কমতে 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 জিরোর কাছাকাছি যায়, মনে আছে? জি স্যার। 0.2 থেকে ছোট হচ্ছে 0.1, 0.1 থেকে ছোট কি 0। তার মানে আমি যত 0.4, 0.5, 0.6 এরকম বড় মানের দিকে যাচ্ছি আমি একের কাছাকাছি যাচ্ছি। আর আমি যত 0.4, 0.3, 0.2 পিছনের দিকে আসতেছি তত আমি কার কাছাকাছি আসতেছি? শূন্যের কাছাকাছি আসছে। এখানে কি আছে? 0.1, 0.2, 0.3, 0.4, 0.5 এভাবে করে 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 একের দিকে গেছে। তার মানে যত হচ্ছে আমি বড় মান তত একের কাছাকাছি যাচ্ছি, আর যত ছোট মান তত জিরোর কাছাকাছি যাচ্ছি। তার মানে 0.8 আমার বড় মান 0.2 থেকে, তার মানে আমি একের কাছাকাছি আসি। তার মানে কি জিনিসটাতে ভয়েড কম, এটা ভালো। আর যত আমি ছোট মানে জিরোর কাছাকাছি যাচ্ছি তত কি ছোট মান পাচ্ছি, ভয়েড তার মানে ভয়েড বেশি, পরিমাণ খারাপ। বেশি। জি তার মানে এই ডেনসিটি ইন্ডেক্সের মান দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে ভয়েডের পরিমাণ কি বেশি আছে না কম আছে। যদি দেখেন যে মানটা একের কাছাকাছি আসছে তাহলে কি বুঝবেন? যে ভয়েডের পরিমাণ কম আছে, এটা আর ভালো। যদি দেখেন যে মানটা এক থেকে ছোট আসছে তাহলে কি বুঝবেন? ভয়েডের পরিমাণ বেশি আছে। ঠিক আছে। জি স্যার। আজকে আমি আর বেশি কিছু পড়াবো না, আজকে এতটুকুই থাক। জি জি তাহলে এই যে ডেনসিটি কাকে বলে, বাল্ক ডেনসিটি কাকে বলে, আর ডেনসিটি ইন্ডেক্স কাকে বলে, এই জিনিসগুলো বুঝছেন? জি স্যার। এখন আমাকে যে বলতে পারবেন একটা কোশ্চেন করব তাকে হচ্ছে আমি 10 মার্ক বোনাস দিব। ঠিক আছে, আমাকে বলেন ডেনসিটি ইন্ডেক্সের একক কি? যে এককটা স্যার বের করে বলতে ডেনসিটি পারবেন? ইনডেক্স তো হচ্ছে একটা রেশিও বা একটা হ্যাঁ, অনুপাত। তো স্যার হ্যাঁ, রেশিওর ক্ষেত্রে তো কোনো একক থাকে না স্যার, বা একদম ঠিক, অনুপাতে তো কোনো একক থাকে না। একদম ঠিক, একদম ঠিক। আপনার আইডি কত? স্যার আইডি 5।
আপনার জন্য তুমি -5 আমাদেরকে চান্স দিলে না এভাবে। ঠিক আছে, না না না, আপনার জন্য -5 না, আপনি ঠিক বলছেন, বাট আপনার জন্য মানে ক্লাস পারফরমেন্সে কিছু বোনাস মার্ক থাকবে। স্যার সে তো বাকিদেরকে চান্স দিল না। আপনারা ও বলার আগে আপনারা মানে বলার চেষ্টা করেন নাই কেন? স্যার আমরা আনমিউট করতে চাইছি তো। এখন যেহেতু ডেনসিটি ইন্ডেক্সটা হচ্ছে দুই রকমের ডেনসিটির একটা রেশিও বা অনুপাত, উপরে হচ্ছে বাল্ক ডেনসিটি আর নিচে হচ্ছে শুধু ডেনসিটি, তো এটার কোনো ইউনিট নাই বা এটার কোনো একক নাই, মনে থাকবে। আমি এই পিডিএফটা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করে দিব। এখানে আরো অনেকগুলা আপনার ফিজিক্যাল প্রপার্টি আছে আর নিচে হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি গুলো আছে। তো নিজেরা যদি বাসায় সময় পান বা নিজেরা যদি নিজ আগ্রহে একটু দেখতে চান, জিনিসগুলো দেখে ফেলেন। আপনার নেক্সট ক্লাসে হচ্ছে এই বাকি যে ফিজিক্যাল প্রপার্টি গুলো আছে, স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক গ্র্যাভিটি বা আরো যা যা আছে, প্লাস যে মেকানিক্যাল প্রপার্টি গুলো আছে, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। জি স্যার। এখন হচ্ছে আপনাদের